হুজুরিমলের খুনের তদন্ত করতে গিয়ে নগেন্দ্রনাথ এবং অক্ষয় কুমার পেয়েছেন অনেক সন্দেহজনক ব্যক্তিদের নাম, যাদের মধ্যে অনেকেরই তাকে খুন করার ইচ্ছা প্রবলভাবে প্রকাশ্য। যাদের মধ্যে রয়েছেন ললিতা প্রসাদ, গুরু গোবিন্দ সিং, যমুনা দাস, উমিচাঁদ, রঙ্গিয়া, গঙ্গা প্রমুখ ব্যক্তি। তাহলে কে খুন করল? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, হত্যা রহস্য সিরিজের তৃতীয় এবং অন্তিম গল্প, শেষ খেলা। কলকাতায় ফিরে এসে নগেন্দ্রনাথ যমুনার কাছে যা যা শুনেছিলেন আদ্যপান্ত অক্ষয় কুমারকে বললেন। শুনে অক্ষয় কুমার অতিশয় সন্তুষ্ট হলেন, বেশ আনন্দের সাথে বললেন, নগেন্দ্রবাবু, এ ডিটেকটিভ উপন্যাস লেখা নয়, হাতে নাতে ডিটেকটিভ হওয়াটা স্বতন্ত্র ব্যাপার। কি অপরাধ করলাম শুনি? বরং আপনাকে কত খবর এনে দিলাম, আপনি তো তার কিছুই জানতে পারেননি। তা তো আমি বরাবরই স্বীকার করে আসছি। আপনারা উপন্যাসী, মেয়ে মানুষের ওপর আপনাদের খুব জোর খাটে, মিষ্টি কথায় বোলাতেও পারেন। দুঃখের বিষয়, সে ক্ষমতা আমাদের মানে ডিটেকটিভদের নেই। সে কথা যাক, এখন তো স্পষ্টই বুঝলেন যে হজুরিমল সম্প্রদায়ের টাকা নিয়ে পালাচ্ছিল, তাদের লোক শান্তপ্রসাদ তাকে খুন করেছে। অক্ষয় কুমার জোরে হেসে উঠলেন, তাঁর হাসি আর থামে না। দেখে নগেন্দ্রনাথ বিরক্ত হয়ে উঠলেন। অক্ষয় কুমার হঠাৎ হাসি বন্ধ করে বললেন, এ বাবা, কেমন বলেছিলাম কি না, হজুরিমল যখন খুন হয় তার কাছে টাকা ছিল। হজুরিমল যেভাবে যমুনাকে দিয়ে টাকা বের করে নিয়েছিল তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। না, আমি যমুনার কথা ভাবিনি, স্বীকার করছি, কিন্তু আমি জানতাম যে সে কোনো রকমে সকলের চোখে ধুলো দিয়ে নিজের কাজটা সম্পূর্ণ করেছিল। বদমাসটা নিজের স্ত্রী পরিবার ফেলে একটা কুলোটাকে নিয়ে পরের টাকা চুরি করে পালাচ্ছিল, আর সেই টাকা চুরি করতে নিজের স্ত্রীর বোনের মেয়েকে নানা কথায় ভুলিয়ে রেখেছিল। এমন বড় লোক তো দেখা যায় না। অনেক আছে। আপনি পুলিশে থাকেন, অনেক দেখে থাকবেন, কিন্তু আমার এই প্রথম। আপনি উপন্যাস লেখেন, আপনাদের উপন্যাসে তো অনেক উচ্চ শ্রেণীর বদমাশও দেখতে পাওয়া যায়। সে সমস্তই কল্পনা। এখন সে কথা যাক, এখন খুনি কিভাবে ধরবেন? আরে বাবা, খুনিটা কে? কেন, শান্তপ্রসাদ? এ বিষয়ে কি আপনার এখনো সন্দেহ আছে? শান্তপ্রসাদ বলে কোনো লোক জগতে নেই। নগেন্দ্রনাথ বিস্মিত হয়ে তার মুখের দিকে তাকালেন। দেখে অক্ষয় কুমার বললেন, আপনি কি এই শান্তপ্রসাদের কথা বিশ্বাস করেছেন? অবিশ্বাসের কারণ কি? বরং এ কথাটা খুব সম্ভব বলেই মনে হচ্ছে। কেন? প্রথমত, হজুরিমলের মৃতদেহের কাছে সিঁদুর মাখা শিব পাওয়া গিয়েছে, সুতরাং সম্প্রদায়ের লোকেই যে তাকে খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই। তারপর গুরু গোবিন্দ জানতো যে টাকা ঠিকই আছে, কেবল এই শান্তপ্রসাদ জানতো যে তা নেই, তাকেই টাকা দেওয়ার কথা। সে যখন দেখল হজুরিমল টাকা নিয়ে অন্য একটা মহিলার সাথে পালাচ্ছে, তখন সে তাকে খুন করেছিল। বেশ বেশ, তবে সেই মহিলাটিকেও খুন করলো কেন? ওই রাগে। আর ওই মহিলাটি নিতান্ত ভালো মানুষটির মতো তার সঙ্গে খুন হতে চলল? তা যাবে কেন? আরে যাবে কেন, গারোয়ান বলছে মহিলাটি পুরুষটির সাথে গাড়িতে এসে চড়েছিল। রঙ্গিয়া শান্তপ্রসাদের হাতে হজুরিমলকে খুন হতে দেখে তার সঙ্গে নিজে খুন হওয়ার জন্য এভাবে যেতে পারে না। এ কথা ঠিক। আপনি কি তবে মনে করেন যে শান্তপ্রসাদ খুন করেনি? শান্তপ্রসাদ বলে কোনো লোক নেই, এটা কেবল হজুরিমলের চালাকি। সরল যমুনাকে দিয়ে কাজ হাসিল করানোর ইচ্ছে, সেটাকে ভয় দেখানোর জন্য আপনাদের মতো কল্পনা দিয়ে শান্তপ্রসাদ গড়েছিল। তার আগা গোড়া সবই মিথ্যে কথা। এমন বদমাস ভুলেও কখনো সত্যি কথা বলে না।
আপনার কথাই ঠিক বলে মনে হচ্ছে। তাকে যে খুন করেছে না, সে ধরা না পড়লেই আমি বেশি খুশি হতাম। নগেন্দ্রনাথ বিস্মিত হয়ে অক্ষয় কুমারের দিকে তাকালেন। তবে কি আপনি খুনিকে ধরতে পেরেছেন? এটা কি উপন্যাস লেখা নাকি? নগেন্দ্রনাথ এবারে বেশ আশ্চর্য হয়েছেন। কে খুন করেছে? অক্ষয় কুমার এবার ধীরে ধীরে পকেট থেকে একটা কাগজ বের করলেন। নগেন্দ্রনাথ দেখলেন সেটা একটা ওয়ারেন্ট উমিচাঁদের নামে। উমিচাঁদ যে খুন করেছে এটা নগেন্দ্রনাথ একবারও ভাবেননি। সে যে খুন করতে পারে না তা অক্ষয় কুমারও অনেকবার বলেছেন। সুতরাং আজ হঠাৎ তার নামে ওয়ারেন্ট দেখে নগেন্দ্রনাথ বেশ আশ্চর্য হয়ে গেছেন। তার তখনও বিশ্বাস যে উমিচাঁদ এর কিছুই জানে না। আপনি হঠাৎ মত পরিবর্তন করলেন কিসে? কিভাবে জানলেন যে উমিচাঁদ খুন করেছে? গ্রন্থকার মহাশয়, এ কেবল ডিটেকটিভ উপন্যাস লেখা নয়। আমার বরাবরই উর্মিচাঁদের ওপর নজর ছিল। আমি জানতাম এ খুন ঈর্ষাবশেই হয়েছে, তাই এতদিন ধরিয়া খোঁজ করিতেছিলাম যে রঙ্গিয়ার ভালোবাসার পাত্র কে ছিলেন। সেই খোঁজ তো অনেকদিন থেকেই হচ্ছিল, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। কেউ খবর দিতে পারেনি। তাতেই বোঝা যায় রঙ্গিয়া খুব চালাক ছিল। তাহলে এখন কিভাবে জানলেন? একেই গোয়েন্দাগিরি বলে। রঙ্গিয়া কোথায় কোথায় যেত প্রথমে তারই খোঁজ করতে আরম্ভ করি। ক্রমে জানতে পারলাম সে গোপনে প্রায় একটি বাড়িতে যেত। এরপর কে তার ভালোবাসার পাত্র ছিল তা জানা কি বড় কঠিন? ভালো, তারপর কি জানলেন? তাও বলতে হবে। জানলাম উর্মিচাঁদ ও রঙ্গিয়া দুইজনে গোপনে এই বাড়িতে প্রায়ই দেখা সাক্ষাৎ করত। উমিচাঁদ যে খুন করেছে তার প্রমাণ কি? আমি তো একটিও দেখতে পাচ্ছি না। হয়তো সত্যি উমিচাঁদ আর রঙ্গিয়ার মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু রঙ্গিয়ার সঙ্গে সে রাতে যে উমিচাঁদ ছিল তার প্রমাণ কি? এ কথা একমাত্র রঙ্গিয়া আর হুজুরিমল বলতে পারত, কিন্তু তারা দুজনেই ইহলোকে নেই। এখনো কোনো কোনো প্রমাণের অভাব আছে স্বীকার করি, কিন্তু উর্মিচাঁদ যে ভীরু তাকে ভয় দেখালে, কেবলই ওয়ারেন্টখানা দেখালেই সে সব কথা স্বীকার করে ফেলবে। যদি সে এতই দুর্বল হয়ে যে ভয়ে সব স্বীকার করে ফেলে, তাহলে তাতেই বুঝতে পারা যাচ্ছে যে তার মতো ভীরু এভাবে দুটো খুন করতে পারে না। ওর চেয়েও ভীরু লোকে এর চেয়েও বেশি ভয়ানক কাজ করেছে। সে কিভাবে খুন করলো বলে আপনার মনে হয়? সে কোনো রকমে জানতে পারে যে রঙ্গিয়া গোপনে রাত 12টার সময় রানীর গলিতে হুজুরিমলের সঙ্গে দেখা করবে, তার সঙ্গে পালাবে। সে জানতো না যে গঙ্গা নিজে না গিয়ে তার নিজের কাপড় পরিয়ে হুজুরিমলের কাছে পাঠিয়েছিল। তার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে রঙ্গিয়াই হুজুরিমলের সঙ্গে পালাচ্ছে। এমন অবস্থায় আর 5টা লোকের যা হয় উর্মিচাঁদেরও তাই হলো। সে ক্ষোভে দেশে উন্মত্ত প্রায় হলো। একখানা ছোড়া সংগ্রহ করলো, আগে গিয়ে রানীর গলিতে লুকিয়ে রইল। তারপর রঙ্গিয়া হুজুরিমলের সঙ্গে দেখা করলো। অমনি সে গিয়ে হুজুরিমলের বুকে ছোড়াখানা বসিয়ে দিল। দেখে রঙ্গিয়া হতজ্ঞান হলো। তখন তাকে সঙ্গে নিয়ে উর্মিচাঁদ গাড়িতে এসে উঠল। রঙ্গিয়া কলের পুতুলের মতো তার সঙ্গে সঙ্গে চলল। এরকম অবস্থায় সে কেন অনেককেই এই রকমই করত? তখন উর্মিচাঁদের মাথায় খুন চেপেছে, বুকের ভেতরে ঈর্ষার আগুন জ্বলছে। সে যাকে এতদিন প্রাণ দিয়ে ভালোবেসে আসছে তার এই কাজ। এমন অবিশ্বাসিনীর দণ্ড একটাই, মৃত্যু। ভয়ে রঙ্গিয়ার কণ্ঠ রোধ হয়ে গিয়েছিল। সে সত্যি ব্যাপারের কিছুই উর্মিচাঁদকে বলতে পারল না। উর্মিচাঁদ তাকে গঙ্গার ধারে এনে সেখানে কোনো লোক নেই দেখে নানা গালি দিয়ে তার বুকে ছোড়া বসালো। এটা কি সম্ভব? সম্ভব নয় ঠিক। তারপর লাশ গঙ্গার জলে ফেলে দিচ্ছিল। এমন সময় কোনো লোকের পায়ের শব্দ শুনে পালিয়েছিল। এটা ছাড়া এ খুনের আর দ্বিতীয় কোনো কারণ নেই। এই সবই খুব সম্ভব বলে মানলাম, কিন্তু এর প্রমাণ নেই। যে প্রমাণ দেবে সেও নেই। উমিচাঁদের সঙ্গে রঙ্গিয়ার ভালোবাসা ছিল বলেই সে তাকে ও হুজুরিমলকে খুন করবে, এটা ভেবে নেওয়া যায় কি? এগুলো অনুমান ছাড়া আর কিছুই নয়। তারপর আর কি? তারপর আপনি সিঁদুর মাখা শিবের কথা একেবারেই ভুলে যাচ্ছেন। উমিচাঁদ পাঞ্জাবের সম্প্রদায়ের কেউ নয়। সে খুন করে সিঁদুর মাখা শিব লাশের কাছে রাখবে কেন? আরও একটা কথা হচ্ছে যে সে টাকা নিয়ে আবার ফেরত বা দেবে কেন? অক্ষয় কুমার কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি উঠে ঘরের মধ্যে চিন্তিতভাবে দ্রুত পায়ে পায়চারি করতে লাগলেন। অনেকক্ষণ এভাবে পায়চারি করার পর
হঠাৎ সেই চেয়ারটি টেনে বসে বললেন, ভেবে দেখলাম যা বলছেন সেটাও ঠিক। প্রমাণ সংগ্রহ করা কঠিন, আর সিঁদুর মাখা শিবের কথাটাও একটা কথা বটে। এই পাথুরে শিবই আমাকে পাগল করে দেবে দেখছি। তবে এটাও ঠিক, উর্মিচাঁদ এই খুনের ব্যাপারে যথেষ্ট জানে। তা না হলে সে শিব দেখে অজ্ঞান হয়ে যাবে কেন? এর কারণ তো সে বলেছে। যা বলেছে মিথ্যে কথা। তবে তাকে এখানে ডেকে পাঠিয়েছি, আজ এলে দেখা যাক সে কি বলে। তার পেটের কথা এখনো যদি না বার করতে পারি, আমার নাম অক্ষয়ই নয়। সে কখন আসবে? অক্ষয় কুমার পকেট থেকে ঘড়ি বের করে বললেন, এখনই আসবে। ওই তো এসেছে বুঝি, দেখুন। সত্যি সত্যি উমিচাঁদ এসেছে। ভৃত্য এসে খবর দিল। অক্ষয় কুমার তাকে সেই ঘরে নিয়ে আসতে বললেন। উমিচাঁদের সাহসটা বড়ই কম। তাকে দেখলেই মনে হতো যেন সারাক্ষণ কেমন একটা ভয় রয়েছে। কি যেন একটা পাপ সে করেছে, কি যেন একটা লোকানোর চেষ্টা করছে। সবার সাথে সে ভালো করে কথা বলতে পারত না। কিছুক্ষণ পরে উমিচাঁদ ধীরে ধীরে শশাঙ্ক ঘরের মধ্যে প্রবেশ করল। অক্ষয় কুমার তাকে বসতে বললেন। সে চোরের মতো একপাশে বসল। ভীত গলায় কাঁপা কাঁপা ভাবে বলল, আপনি আমাকে আসতে লিখেছিলেন? হ্যাঁ। নতুন কিছু খবর পেয়েছেন? পেয়েছি। চুরির ব্যাপারে? খুনের ব্যাপারে। উমিচাঁদ চমকে উঠে বলল, খুনের ব্যাপারে? কে খুন করেছে আমরা জানতে পেরেছি। গুরু গোবিন্দ সিংহ। অক্ষয় কুমার ওয়ারেন্টখানি বের করে উমিচাঁদের সামনে রেখে বললেন, যার নামে এই ওয়ারেন্টটা আছে সেই খুন করেছে। উমিচাঁদ মুহূর্তের জন্য ওয়ারেন্টের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তার আপাতমস্তক কাঁপতে লাগল। ওয়ারেন্ট? হ্যাঁ, আর ওয়ারেন্টটা আছে তোমারই নামে। আমার নামও? হ্যাঁ, তোমারই নামে, উর্মিচাঁদের নামে। তুমি তোমার মণি ভুজুরিমলকে খুন করেছ, তোমার উপপত্নী রঙ্গিয়াকে খুন করেছ, আর সেই উভয় অপরাধের ফল এই ওয়ারেন্ট। আমি খুন করিনি। তুমি দুজনকে খুন করেছ। আমি এখনই তোমাকে গ্রেফতার করব। আমি খুন করিনি, আমি নির্দোষ। জড়ানো গলায় উমিচাঁদ এই কথা বলে সেখান থেকে চলে যেতে গেল, কিন্তু অক্ষয় কুমার তার হাত ধরলেন। উমিচাঁদ কাতরভাবে বলল, আমি সব কথা বলছি, আমি খুন করিনি, আমি শপথ করে বলছি। কেবল তুমি নয়, ফাঁসির হাত থেকে রক্ষা পাবার জন্য অনেকেই শপথ করে থাকে। বেশি কথা বলো না, আমাদের অনেক কষ্ট দিয়েছ। এখন হাত দুখানি একবার বাড়িয়ে দাও তো দেখি বাপু। এই বলে অক্ষয় কুমার টেবিলের ড্রয়ার থেকে একজোড়া হাতকড়ি বের করলেন। হাতকড়ি দেখে উমিচাঁদ বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল। নগেন্দ্রনাথের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে রক্ষা করুন। আমি শপথ করে বলছি, আমি খুন করিনি, আমি কিছুই জানি না। আমি কি করতে পারি? আমার কোনো হাত নেই। যদি খুন করে থাকো তার উপযুক্ত শাস্তি তুমি পাবে। উমিচাঁদ তার পা জড়িয়ে ধরে বলল, আমি নির্দোষী, আমি খুন করিনি। বেশ ভালো কথা। আমাকে বুঝিয়ে দাও যে তুমি নির্দোষ, আমি এখনই তোমাকে ছেড়ে দেবো। উমিচাঁদ দুই হাতে মাথা চেপে বলল, আমার বলার উপায় নেই। তবে ফাঁসি যাও। উমিচাঁদ তার পা জড়িয়ে ধরতে এলো। অক্ষয় কুমার সরে দাঁড়ালেন। বেশি চালাকি করো না, ভালো মানুষের মতো সব কথা খুলে বলো। নিরুপায় হয়ে উমিচাঁদ অবশেষে উঠে দাঁড়ালো। দুই হাতে চোখের জল মুছল। আমাকে একটু জল দিন। অক্ষয় কুমার নগেন্দ্রনাথকে ইঙ্গিত করলেন। তিনি জল আনলে উমিচাঁদ জলটা খেল। আমি সত্যি কথা বলবো, সব কথা খুলে বলছি। তোমার পক্ষে এখন সেটাই শ্রেয়। উমিচাঁদ স্থির হয়ে বসলে অক্ষয় কুমার জিজ্ঞাসা করলেন, কিভাবে হুজুরিমলকে খুন করেছিলে সেটা খুলে বলো। আমি খুন করিনি। কি ভয়ানক মিথ্যেবাদী! দোহাই আপনার, আমি খুন করিনি, আমি মিথ্যেবাদী নই। আগে সব কথা শুনুন, শুনলে সবটা বুঝতে পারবেন। বেশ ভালো কথা, বলো। হুজুরিমলের কাছে কাজ করায় আমাকে সবসময় তার বাড়িতে যেতে হতো।
আমি স্বীকার করছি, রঙ্গিয়ার সঙ্গে আমার ভালোবাসা হয়েছিল। এ কথা তুমি অনুগ্রহ করে না বললেও আমরা জানতে পেরেছি। আমি সত্যি ছাড়া মিথ্যা বলবো না। রঙ্গিয়া হুজুরিমলের বাড়ির সব কথাই জানতো। তার কাছেই জানতে পারি যে হুজুরিমল বুড়ো বয়সে গঙ্গার জন্য পাগল। তারই কাছে শুনলাম যে হুজুরিমল গঙ্গাকে 10,000 টাকা দেবে বলেছে। টাকা পেলে গঙ্গা তার সাথে যেতে রাজি হয়েছে। এসব কথাও আমরা জানি। আমি হুজুরিমলের ভেতরের সব কথাই জানতাম। আমি জানতাম জুয়া খেলে সে সর্বশান্ত হয়েছে, তার দেউলিয়া হতে আর বেশি দেরি নেই। তাই ভাবলাম হুজুরিমল 10,000 টাকা কোথায় পাবে। গুরু গোবিন্দ সিংহের টাকার ব্যাপারটা কবে জানলে? শুনুন বলছি। একদিন হুজুরিমল আমাকে 10,000 টাকার নোট দেখিয়ে সম্প্রদায়ের ব্যাপারে সমস্ত কথা বলে। তারা কোনোভাবে বিরক্ত হলে যে গোপনে খুন করে তাও তার মুখে শুনেছিলাম। এসব আমরা জানি। তারপর? ললিত প্রসাদকে দিয়ে হুজুরিমল নোট বদলিয়ে নেয়। গুরু গোবিন্দ সিংয়ের কাছে তার নোটের সমস্ত নম্বর ছিল। নোট হারালে গুরু গোবিন্দ সিংহ সব নোট বন্ধ করে দিত। তখন আর নোট ভাঙানোর উপায় হবে না। এর জন্যই আগের থেকে কৌশলে ললিত প্রসাদকে দিয়ে নোট ভাঙিয়ে নিয়েছিল। আর একদিন তুমি এই লোককে একজন মহাত্মা মহাশয় লোক বলে আমাদের কাছে পরিচয় দিয়েছিলে। রানীর গলিতে গঙ্গা হুজুরিমলের জন্য অপেক্ষা করবে। সেখানে হুজুরিমল ছদ্মবেশে যাবে। গঙ্গার হাতে 10,000 টাকা দিলে সে তার সঙ্গে সেই রাত্রেই বোম্বাই পালাবে। বেশ পাকা বন্দোবস্ত দেখছি। এই রকম সব ঠিক হয়। রঙ্গিয়া আমাকে এই সব কথা বলে। আমি আগের থেকেই জানতাম যে হুজুরিমল পালাবে। গঙ্গা না গিয়ে রঙ্গিয়া গেল কেন? যেদিন রানীর গলিতে যাওয়ার কথা সেদিনের আগের দিন গঙ্গার ভয় হলো। সে যাওয়ার জন্য ইতস্তত করতে লাগলো। আবার টাকার লোভও সহজে ছাড়তে পারে না। তাহলে কি গঙ্গার হুজুরিমলের সাথে যাওয়ার ইচ্ছে ছিল না? না, অমন বুড়োর সঙ্গে কি কেউ কখনো যায়? তার মতলব ছিল 10,000 টাকা ঠকিয়ে নিয়ে বুড়োকে সরিয়ে দেবে। রতনে রতন মিলেছিল আর কি। কিন্তু হুজুরিমলকে খুন করার ইচ্ছে তার ছিল না। গঙ্গার বদলে রঙ্গিয়া যেতে রাজি হলো কেন? উমিচাঁদ ইতস্তত করতে লাগলো। দেখে অক্ষয় কুমার রুষ্টভাবে বললেন, শোনো বাপু, যদি বাঁচতে চাও না কোনো কথা গোপন করো না। আমার জন্য? তোমার জন্য? কেন? সব কথাই খুলে বলছি, কিছু গোপন করব না। তোমার বাঁচার একমাত্র উপায় এখন তাই? সমস্ত কথা বললে আমাকে বাঁচাবেন? যদি তুমি যথার্থ খুন না করে থাকো তোমার কোনো ভয় নেই। তবে শুনুন, আমি জানতাম হুজুরিমলের আর বেশি দিন নেই। আমারও আর চাকরির বেশি দিন নেই। আমি 1 পয়সাও জমাতে পারিনি। এই 10,000 টাকার কথা শুনে আমার লোভ হলো। আমি ভাবলাম এই টাকা আমি যদি পাই তবে আমি রঙ্গিয়াকে অন্য কোনো দেশে নিয়ে সুখে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। তখন তুমি চোরের ওপর বাটপাড়ি করার চেষ্টা আরম্ভ করলে। কি আশ্চর্য! কয়েকটি কি মহাত্মা লোকের সমাবেশী একসঙ্গে হয়েছিল। আগে সব কথা শুনুন, পরে গালাগালি দেবেন। রঙ্গিয়ার কাছে শুনলাম যে গঙ্গা নিজে যেতে ইতস্তত করছে, অথচ টাকার লোভও ছাড়তে পারছে না। আর সে রঙ্গিয়াকে বলেছে, তুই যদি আমার কাপড় পরে রানীর গলিতে কাল রাত্রি 12টার সময় দেখা করিস তাহলে তোকে কিন্তু আমি খুশি করে দেব। তোকে 100 টাকা দেব। সে অন্ধকারে আমি কি তুই জানতে পারবে না। তোর হাতে 10,000 টাকার নোট দেবে, তুই নোট নিয়েই ছুটে পালাবি। ভয় সে তোকে ধরতে পারবে না। রঙ্গিয়ার কাছে এই কথা শুনে আমি বললাম, রঙ্গিয়া, টাকাটা আমরাই পেতে পারি। তোমায় হুজুরিমল টাকা দিলে সেই টাকা গঙ্গাকে দেওয়ার দরকার কি? আমরা টাকা নিয়ে অন্য দেশে সুখে থাকব। হুজুরিমল নিজে পরের টাকা চুরি করেছে, কিছুই প্রকাশ করতে পারবে না। আমাদেরও কেউ সন্দেহ করবে না। আর আমাদের এই সুবিধা। রঙ্গিয়া এ প্রস্তাবে খুব উৎসাহের সাথে রাজি হলো। হরই কথা, সবকটা সমান জুটেছিল, একেবারে অষ্টবজ্র। কিন্তু আমি ইতস্তত করছিলাম। বটে, এত ধর্মজ্ঞান! এই সময় যমুনা টিকিট নিতে এলো। আমার তখন সন্দেহ হলো। টিকিট নিয়ে যাওয়ার অনেক লোক ছিল, যমুনা কেন? সে জল খেতে চাইল। আমি জল আনতে বাইরে এলাম।
কিন্তু সে কি করে দেখার জন্য দরজার ফাঁকে চোখ লাগিয়ে রাখলাম। দেখলাম সে সিন্দুক খুলে নোটগুলি বের করছিল। তখন আমার রাগে সারা শরীর কাঁপতে লাগলো। বুঝলাম ফন্দি খাটিয়ে হজুরিমল ললিত প্রসাদের সামনে টাকা আর সিন্দুক রেখেছিল। তারপর এই কৌশলে টাকা বের করে নিল। বুঝলাম লোকে আমাকেই চোর ভাববে। তা হুজুরিমলের এত বুদ্ধি থাকতে ফেল হলো কেন? জুয়া খেলায়। তারপর বলো। আমি মনে বললাম, বটে, তোমার এই চালাকি? আচ্ছা থাক, কে টাকা পায় দেখো। আমি জল নিয়ে ফিরে এসে যমুনাকে দিলাম। কোনো কথা বললাম না। যমুনাও কিছু না বলে টাকাগুলো নিয়ে চলে গেল। আমি আগে যে একটু ইতস্তত করছিলাম তা আর করলাম না। তখনই আমি রঙ্গিয়াকে গিয়ে সমস্ত কথা বললাম। রঙ্গিয়া গঙ্গার পাড়ে রাত্রে রানীর গলিতে হজুরিমলের সঙ্গে দেখা করতে গেছিল। সেখানে তার সঙ্গে হজুরিমলের দেখা হলে সে গঙ্গা ভেবে রঙ্গিয়ার হাতে নোটের তাড়া দিল। খুনটা করলো কে? তা আমি জানি না। রঙ্গিয়ার কথা মতো আমি গঙ্গার ধারে তার জন্য অপেক্ষা করছিলাম। সে ছুটতে ছুটতে আমার কাছে এসে আমার হাতে নোটের তাড়াটা দিল। সে ভয়ে এমনই হয়েছিল যে তখন আমাকে কি বলল আমি ভালো করে কিছুই বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝলাম যে হজুরিমল খুন হয়েছে। কে খুন করেছে শুনলে? সে সেই কথা বলতে যাচ্ছিল, এমন সময় কোথা থেকে একটা লোক তার উপর এসে পড়ল। তার হাতে ছোড়া ঝকঝক করে উঠল। রঙ্গিয়া ভয়ে পড়ে গেল। আমি প্রাণ ভয়ে ছুটলাম। সে তোমার পিছনে এসেছিল? বলতে পারবো না। আমি একবার ফিরে দেখেছিলাম। দেখলাম লোকটা রঙ্গিয়ার কাছে বসে তার কাপড়ে কিছু খুঁজছে, নিশ্চয়ই নোট খুঁজছিল। তারপর সে তোমার পিছনে এসেছিল? জানি না। আমি ছুটে একটা গলির ভেতরে যাই। সে লোককে এখন দেখলে চিনতে পারবে? তাকে ভালো করে দেখিনি, তবে তার লম্বা কালো দাড়ি ছিল। হয়তো ছদ্মবেশে ছিল, ঠিক বলতে পারবো না। গাড়োয়ানও তাই বলেছিল, লোকটা লম্বা কালো দাড়ি ছিল। রঙ্গিয়া তাকে নিশ্চয়ই চিনত, নয়তো সে তার সঙ্গে গাড়িতে উঠবে কেন? সে আমাকে বলতে যাচ্ছিল, কিন্তু বলার সময় পায়নি। অক্ষয় কুমার এক দৃষ্টে উমিচাঁদের দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পরে বললেন, আচ্ছা বলি, রঙ্গিয়ার আর কেউ ভালোবাসার লোক ছিল কি? না না না। না থাকলেই ভালো। তারপরে কি হলো বলো? আর কিছু বলার নেই। তবে এটাও আমি বলতে চাই যে গুরু গোবিন্দ সিংহকে আমিই টাকা ফেরত দিয়েছি। তুমি? হ্যাঁ। টাকা ফেরত দিলে কেন? রঙ্গিয়া মরে যাওয়ায় আমার আর টাকার দরকার নেই। আমি কোনো রকমে নিজেকে চালাতে পারবো। কেবল তার জন্যই টাকার লোভ হয়েছিল। আমি যদি একবার তাকে হাতের সামনে পাই তবে দেখে নেব। উমিচাঁদের চোখ দিয়ে আগুন ঝরতে লাগলো। অক্ষয় কুমার জিজ্ঞাসা করলেন, কাকে দেখে নিতে চাও? যে আমার রঙ্গিয়াকে খুন করেছে। কে করেছে মনে হয়? জানতে পারলে তাকে দেখে নিতাম। কারোর উপর সন্দেহ হয়? না, তাহলে আমিই তাকে খুঁজে বার করতাম। উর্মিচাঁদ বাবু, এখন এটা বলো যে এসব কথা আগে আমাদের বলনি কেন? পাছে আপনারা আমাকে সন্দেহ করেন। এমন মহামূর্খ আর দুনিয়ায় নেই। যাই হোক, এখন আমি তোমার সব কথা বিশ্বাস করলাম। তুমি নোটগুলি নিয়েছিলে, আবার ফেরত দিয়েছ, ভালোই করেছ। আমি না এই ওয়ারেন্টটা চেপে রাখলাম। তবে আমাদের কথার অবাধ্য হলে? আপনারা আমাকে যা বলবেন তাই করব। খুব ভালো কথা। তবে এখন তুমি এসব কথা কাউকে বলো না। কাউকে বলবো না। ঠিক আছে, এখন যেতে পারো। উমিচাঁদ আর বেশি কথা বলল না। সে তৎক্ষণাৎ সেখান থেকে পালালো। নগেন্দ্রনাথ এতক্ষণ নীরবে ছিলেন। এখন তিনি জিজ্ঞাসা করলেন, এ যা বলল বিশ্বাস করলেন কি? কিছুটা করেছি। কিন্তু লোকটা যে বদমাস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরে সবগুলোই সমান। তবে এর দুটো খুন করবার সাহস নেই। এখন আবার নতুন একজন খুনি বের হলো। কে?
উর্মিচাঁদ যাকে দেখেছিল? সে কে বলে মনে হচ্ছে? যেই হোক, তার সঙ্গে রঙ্গিয়ার পরিচয় ছিল। তা তো নিশ্চয়ই, নয়তো সে তার সঙ্গে গাড়িতে যাবে কেন? আপনি কাউকে সন্দেহ করছেন? আমার মনে হয় শান্তপ্রসাদ। বাজে কথা, শান্তপ্রসাদ বলে কেউ নেই। নগেন্দ্রনাথ কোনো কথা বললেন না। অক্ষয় কুমার উঠলেন। দেখা যাক কতদূর কি হয়। যেখান থেকে রওনা হয়েছিলাম এখনো পর্যন্ত সেখানেই রয়ে গিয়েছি, কাজ কিছুই হয়নি। অক্ষয় কুমার চলে গেলেন। কিছুক্ষণ পরে যমুনা দাস এসে উপস্থিত হলেন। খুনের তদন্তের কতদূর কি হলো জিজ্ঞাসা করছেন। নগেন্দ্রনাথ তাকে সমস্ত কথা বললেন। উমিচাঁদের কাছে টাকা আছে, বেটা চুরির জন্য নিশ্চয়ই জেলে যাবে। গঙ্গা রাঙিয়াকে পাঠিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। আমি তাকে কথা জিজ্ঞাসা করব, তার উপরে আমার বিশ্বাস আছে। যদি রাগ না করো, একটা কথা বলি। হ্যাঁ বলো না, তুমি বলবে তাতে এবার রাগ করবো কেন? সত্যি কথা বলতে কি, গঙ্গাকে আমার খুব ভালো বলে মনে হয় না। আমি তাকে জিজ্ঞাসা করব। তিনি আর কোনো কথা না বলে চলে গেলেন। নগেন্দ্রনাথ ভাবলেন, ভালোবাসায় লোক কতদূর অন্ধ হয় যমুনা দাসই তার প্রমাণ। গঙ্গার সমস্ত বিষয় যমুনা দাস জানতে পারলে বুঝতে পারবে সে কি মহাভ্রমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। স্ত্রীলোকের চরিত্র দেবতাও বুঝতে পারে না। দুদিন নগেন্দ্রনাথ অক্ষয় কুমারের আর কোনো খবর পেলেন না। তৃতীয় দিন বিকেলে একজন লোক এসে বলল যে অক্ষয় কুমার তাকে তৎক্ষণাৎ তার সাথে দেখা করতে বলেছেন। ব্যাপার কি সে কিছুই বলতে পারল না। নগেন্দ্রনাথ নিতান্ত কৌতূহল হয়ে সত্বর অক্ষয় কুমারের সাথে দেখা করতে চললেন। তার বাড়িতে এসে নগেন্দ্রনাথ দেখলেন অক্ষয় কুমার উমিচাঁদের সাথে বসে আছেন। নগেন্দ্রনাথকে দেখার পর অক্ষয় কুমার হেসে বললেন, আরে, আপনি এই খুনের ব্যাপারে গোড়া থেকে আমার সঙ্গে আছেন। উপসংহারকালে আপনাকে বাদ দেওয়া কিন্তু উচিত নয়। ব্যাপার কি, খুনি কি ধরা পড়েছে? না, এখনো ধরা পড়েনি, তবে আর ধরা পড়ারও বেশি দেরি নেই। ব্যাপার যে কিছুই বুঝতে পারছি না। এই চিঠিখানা দেখুন। এই বলে অক্ষয় কুমার একটা চিঠি তার সামনে ফেলে দিলেন। নগেন্দ্রনাথ দেখলেন চিঠিটা উমিচাঁদের নামে। আরে, ভেতরটা দেখুন। নগেন্দ্রনাথ চিঠি খুলে নিয়ে পাঠ করলেন। চিঠির সারমর্ম এটাই যে কাল রাত 11টার সময় উমিচাঁদ বাবু যদি বিডেন গার্ডেনের পূর্ব দক্ষিণ কোণে আসেন, তবে রানীর গলির খুনের সকল বিপদ থেকে তিনি রক্ষা পেতে পারেন। তবে হ্যাঁ, একা আসা চাই। সেখানে ঠিক সময় একজন ভদ্রলোক এসে চুরুট ধরানোর জন্য দেশলাই চাইবেন। তাঁর সাথে কথা বললেই সবটা জানতে পারা যাবে। পড়া শেষ করে নগেন্দ্রনাথ বললেন, কে এই চিঠি লিখেছে জানার উপায় কি? যে খুন করেছে সেই লিখেছে। হ্যাঁ, আমারও বিশ্বাস যে খুন করেছে সেই এই চিঠি লিখেছে। সে রঙ্গিয়াকে খুন করবার সময় নিশ্চয়ই উর্মিচাঁদকে দেখেছিল। উর্মিচাঁদ যে এই খুনের জন্য বিপদে পড়েছে তা আমরা ছাড়া আর কেউ জানে না। সুতরাং এই ব্যক্তিই খুনি। এখন উর্মিচাঁদের সঙ্গে টাকার ব্যাপারে একটা বন্দোবস্ত করতে চাই। এটা কিছুটা সম্ভবপর হতে পারে। শুধু সম্ভবপর নয়, একদম এটাই ঠিক। এবার দেখবেন আমার কথাই ঠিক। আপনি কি উমিচাঁদের সঙ্গে এই লোককে ধরতে যাবেন? নিশ্চয়ই, আপনিও যাবেন। উপসংহারকালে আপনারও থাকা চাই, আপনাকে ছাড়বো না। তা তো নিশ্চয়ই যাব, কিন্তু উপসংহার হয় নাকি আবার সূচনা হয় তাই হচ্ছে দেখার। তাহলে আমি এখন যেতে পারি? এখন যাও। তবে রাত ঠিক 11টার সময় বিডেন গার্ডেনের পূর্ব দক্ষিণ কোণে থেকো, আমরা কাছেই থাকবো। ইনিও একটি প্রকাণ্ড বদমাস। হ্যাঁ নগেন্দ্রনাথ বাবু, আমাদের না অনেক সময় কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। বেটা টাকাগুলো বেশ গাফ করেছিল, কিন্তু শেষে ফেরত দিয়েছে। কেবল ভয়ে। ব্যাটা একটা পুরনো পাপী।
কিন্তু এ বেটাকে হাতে না পেলে খুনিকে ধরা শক্ত হতো। যাক, এখন কে এই চিঠি লিখেছে বলে আপনার মনে হয়? সহজ, যে হুজুরিমল আর রঙ্গিয়াকে খুন করেছে। কে সে? আপনি কি অনুমান করছেন? নিশ্চয়ই আমাদের কোনো পরিচিত বন্ধুকেই দেখতে পাবো। কে? গুরু গোবিন্দ সিং? আচ্ছা নগেন্দ্রনাথ বাবু, আপনি কি কোনোভাবেই গুরু গোবিন্দ সিংহকে ছাড়তে পারবেন না? গুরু গোবিন্দ সিং যে খুন করেনি তার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। তবে কে বলে আপনি মনে করেন? আর কিছু মনে করব না, এই মনে করাতে না খুব অরুচি হয়ে গিয়েছে। আজ রাতেই সমস্ত সন্দেহ ভঞ্জন হবে। অপেক্ষা করুন। আজ রাত্রে খুনি যে ধরা পড়বে আপনার এটা কেন মনে হচ্ছে? যে চিঠি লিখেছে সে খুনের ব্যাপারে কোনো কথা জানতে পারে কেবল শুনেছে মাত্র, অথবা অমিচাঁদ যে খুনের সাথে জড়িত আছে তা কোনো গতিকে জানতে পেরেছে, তাই তার কাছে টাকা আদায় করার জন্য ডেকেছে। আপনি যা বলেছেন তা হলেও হতে পারে, কিন্তু তা নয়। এই ব্যাপারের ভেতরের খবর কিন্তু বাইরের কোনো লোক জানে না। উর্মিচাঁদ যে খুনের সময় উপস্থিত ছিল তা কেবল 3 জনের পক্ষে জানা সম্ভব। নাম করুন। প্রথম রঙ্গিয়া, নেই। দ্বিতীয় উর্মিচাঁদ, সে প্রথম কথা আমাদের কাছে স্বীকার করেছে। এটা কখনোই সম্ভব নয় যে এই কথা অন্য কারো কাছে বল। আর তৃতীয়, যে খুন করেছিল। আপনি যা বলছেন তা ঠিক। হ্যাঁ, তাহলে উর্মিচাঁদ যে খুনের সাথে জড়িত, তা যে খুন করেছিল সে ছাড়া আর দ্বিতীয় ব্যক্তির পক্ষে কোনো রূপে জানা সম্ভব ছিল না। তাই যদি হয় তবে সে অমিচাঁদকে এভাবে ডেকেছে কেন? টাকার লোভে। আমি আপনাকে আগেই বলেছি যে খুনি হুজুরিমলকে টাকার জন্যই খুন করেছে, কিন্তু সে খুন করে টাকাটা পায়নি। হুজুরিমল টাকাটা রঙ্গিয়ার হাতে দিয়েছিল। রঙ্গিয়া হঠাৎ হুজুরিমলকে খুন হতে দেখে হতবুদ্ধি হয়ে পড়েছিল। সেই জন্য খুনির সঙ্গে গাড়িতে এসে উঠেছিল। পরে সুবিধা পাওয়া মাত্র ছুটে পালিয়ে এসে উর্মিচাঁদের হাতে টাকাটা দিয়েছিল। তখন সেই ব্যক্তি টাকা এইভাবে বেহাত হওয়ায় উন্মত্ত প্রায় হয়ে তার পেছনে পেছনে ছুটতে থাকে। উর্মিচাঁদের সঙ্গে রঙ্গিয়াকে কথা বলতে দেখে উন্মত্তের মতো তার বুকে ছোড়া বসিয়ে দেয়। তারপর রঙ্গিয়ার কাপড়ের ভেতর টাকা খুঁজতে থাকে। না পেয়ে উর্মিচাঁদের পেছনে ছুটতে থাকে। তাকে ধরতে পারলে 2টো খুনের জায়গায় না 3টে হতো। আর একটা বদমাস পৃথিবীতে কম পড়ত। কথাটা খুব সম্ভব বটে, কিন্তু এই লোকটাকে কে বলে আপনার মনে হয়? টাকার লোভে কে এমন ভয়ানক 2টো খুন করলো? টাকার জন্য প্রত্যহ এরকম অনেক কাজ হচ্ছে। পৃথিবীতে এমন লোকও জন্মায়? আপনি কাকে সন্দেহ করেন? আপনি কাকে সন্দেহ করেন? আমি তো কাউকে ভেবে পাচ্ছি না। আপনি কি কাউকে সন্দেহ করেন? ললিতা প্রসাদকে। ললিতা প্রসাদ? তাকে সন্দেহ করার কারণ কি? কারণ অনেক আছে। আমি আপনাকে বলছি, আজ রাত্রে ললিতা প্রসাদ ধরা পড়বে, কাল সে জেলে যাবে, আর 1 মাসের মধ্যে তার ফাঁসি হবে। নগেন্দ্রনাথ শিউরে উঠলেন। অক্ষয় কুমারের এসব দেখে দেখে মন শক্ত হয়ে গিয়েছিল। তিনি অতি গম্ভীরভাবে এসব আলোচনা করতে পারতেন, কিন্তু নগেন্দ্রনাথের এই প্রথম। তিনি বললেন, আপনার ললিতা প্রসাদকে সন্দেহ করার কারণ কি? আমি না এই ছোকরার ব্যাপারে কিছু কিছু খোঁজ খবর নিয়েছি। যেমনটা দেখায় তেমন কিন্তু নয়। বাইরে খুব ভালো মানুষের মতো থাকে, ভেতরে ভেতরে মদ, জুয়ো, মেয়ে মানুষ আর 2 হাতে টাকা ওড়ায়। সম্প্রতি এর টাকার খুব দরকার হয়ে পড়েছিল, আর এরকম অবস্থায় মানুষ সব করতে পারে। কিন্তু অজুরিমনের কাছে যে সে রাত্রে টাকা ছিল তা সে কিভাবে জানবে? গঙ্গার অনুগ্রহে। কেন? কেন? গঙ্গার সঙ্গে তার গুপ্ত প্রণয় আছে। যদি গঙ্গা কাউকে একটু হলেও ভালোবাসে, তাহলে ললিতা প্রসাদকেই ভালোবাসে।
সে জানতো ললিতা প্রসাদ হুজুরিমলকে সে রাত্রে কি করবে, তাই ভয়ে নিজে না গিয়ে রঙ্গিয়াকে পাঠিয়েছিল। আপনার কথা শুনে আমি স্তম্ভিত হলাম। স্তম্ভিত হওয়ার কিছু নেই, প্রত্যহ এরকম হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও নগেন্দ্রনাথ এই খুনের বিষয় মনে মনে আলোচনা না করে থাকতে পারলেন না। যেদিন থেকে এই খুন হয়েছে সেই দিন থেকে তার খাওয়া ঘুম উড়ে গেছে, তার লেখাপড়া বন্ধ হয়েছে। দিন রাত কেবল এই বিষয় নিয়েই ভাবতে থাকেন। তিনিও 2-3খানা ডিটেকটিভ উপন্যাস লিখেছেন, কিন্তু এমন রহস্যপূর্ণ একটিও লিখতে পারেননি। তিনি ভাবলেন, এই পর্যন্ত লিখে যদি কেউ তাকে এই উপন্যাসের উপসংহার লিখতে বলে তাহলেই তার চক্ষু স্থির। আজ রাতে খুনি নিশ্চয়ই ধরা পড়বে। অক্ষয় কুমার এ বিষয়ে নিশ্চিত, কিন্তু নগেন্দ্রনাথ এই কদিনে যা দেখেছেন যে অক্ষয় কুমার খুব বিচক্ষণ ডিটেকটিভ হলেও প্রতি পদে বিলক্ষণ ভুল করেছেন। এখনো পর্যন্ত তার অনুমান একটাও সত্যি হয়নি। তিনি যখন যেটা ঠিক মনে করেছেন পরে দেখা গিয়েছে সেটা ঠিক নয়, তার ভুল হয়েছে। আজও তিনি বলেছেন যে খুনি উমিচাঁদকে চিঠি লিখেছে, খুনি উমিচাঁদের সাথে দেখা করতে আসবে। কিন্তু যে দুটো খুন করে এতদিন সকলের চোখে ধুলো দিয়ে নিরাপদে আছে, সে কি হঠাৎ এমনই পাগল হয়ে উঠল যে উমিচাঁদের সাথে এভাবে দেখা করতে আসবে? তার কি ধরা পড়ার কোনো ভয় নেই? টাকার লোভে উমিচাঁদের সঙ্গে দেখা করতে পারে, কিন্তু উমিচাঁদ যে তাকে ধরিয়ে দিতে পারে এটা কি তার একবারও মনে হচ্ছে না? তবে এটাও সম্ভব যে সে ভাবতে পারে উমিচাঁদ নিজের প্রাণের ভয়ে এ কথা প্রকাশ করবে না। তার সাথে টাকার একটা অংশ ভাগ করে নিলে সে পরে নিজের রক্ষার জন্যই এ কথা গোপন করবে। আর যদি ললিতা প্রসাদী খুনি হয় তবে সে ভেবেছে উমিচাঁদ কখনোই তার বিরুদ্ধে যেতে সাহস করবে না। তাহলে সে অনায়াসেই উমিচাঁদকে খুনি বলে ধরিয়ে দিতে পারবে। যাকে এ লোক যেই হোক, সে কিন্তু জানে না উমিচাঁদ অনুতাপের জন্যই হোক আর ভয়ের জন্যই হোক টাকা গুরু গোবিন্দ সিংকে ফেরত দিয়েছে। তার কাছে টাকা নেই। তার কাছে টাকা নেই জানলে সে কখনো তার সাথে এভাবে দেখা করতে চাইতো না। আবার এসব উমিচাঁদের চালাকিও হতে পারে। উমিচাঁদ এখনো পর্যন্ত যা বলেছে সমস্তই মিথ্যা হতে পারে, কেবল অক্ষয়বাবুর চোখে ধুলো দেওয়াই তার উদ্দেশ্য। লোকটা যে ঘোরতর বদমাশ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্ভবত ব্যাটা নিজেই কোনো গুন্ডা দিয়ে টাকার লোভে হুজুরিমলকে খুন করেছিল, কারণ সে হুজুরিমলের সব কথাই জানত। তারপর রঙ্গিয়া হুজুরিমলকে খুন হতে দেখেছিল। সে মহিলা, পাছে কোনো সময় একথা প্রকাশ করে ফেলে সেই ভয়ে তাকেও খুন করেছিল। আর এখন সে যা বলছে তা সবই গল্প। এ চিঠিও তারই সাজানো। সে যে আজ রাতে বিডেন গার্ডেনের কথা বলছে এটাও হয়তো তারই কল্পনা। অক্ষয় কুমার যতই ভালো ডিটেকটিভ হোক না কেন, এখনো পর্যন্ত খুনের কিছুই তিনি করে উঠতে পারেননি। সারাটা দিন ধরে নগেন্দ্রনাথ ঘরে বসে কাজকর্ম ছেড়ে এই খুনের ব্যাপারেই ভাবতে লাগলেন, কিন্তু কোনো ক্রমে একটা স্থির সিদ্ধান্তে আসতে পারলেন না। আজের একটা শেষ যা হোক, একটা কিছু হলে আমি রক্ষা পাই। ডিটেকটিভগিরির স্বাদ আমার একেবারে মিটে গিয়েছে। এর চেয়ে তো মনে মনে গড়ে নিয়ে কল্পনার সাহায্যে ডিটেকটিভ উপন্যাস লেখাই সহস্রগুণ ভালো ছিল। আসল ঘটনায় অনেক বিড়ম্বনা। সন্ধ্যের একটু পরেই খাওয়া দাওয়া শেষ করে নগেন্দ্রনাথ অক্ষয় কুমারের সাথে দেখা করতে চললেন। রাত 10টার সময় তারা দুজনে বিডেন গার্ডেনের দিকে চললেন। অক্ষয় কুমারের সাথে দুজন বলবান কনস্টেবল ছিলেন। তারা পুলিশের পোশাক না পরে ভদ্রলোকের বেশ ধারণ করলেন। অক্ষয় কুমার পকেটে একটা পিস্তল রেখে বললেন, সাবধানের মার নেই। পোহাত মৃত্যুটা তো ভালো নয়। রাত প্রায় 10:30টার সময় তারা সকলে বিডেন গার্ডেনের কাছে এলেন। তখনও রাস্তায় বহু লোক চলাচল করছে। বাগানের মধ্যেও অনেক লোক হাওয়া খেয়ে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয়ে লোকটা এমন প্রকাশ্য স্থানে উমিচাঁদের সাথে দেখা করতে চেয়েছে। তাতেই বোঝা যায় লোকটা খুব চালাক। যত প্রকাশ্য স্থান তত সন্দেহ কম। আপনি ঠিক বলেছেন।
আমি প্রায়শই ঠিক বলি নবেন্দ্রনাথ বাবু। এখনই পর্যন্ত যা কিছু বলেছেন তা ঠিক হয়নি। মানুষের ভুল ভ্রান্তি তো আছেই, কিন্তু আমাদের বন্ধুটি কই? কোন বন্ধু? এটাও আমাকে বোঝাতে হবে। আরে উর্মিচাঁদ, আরে তার মনে এরকম একটা অনুতাপ উপস্থিত না হলে আজকে আমাদের খুনি ধরবার কোনো সম্ভাবনাই ছিল না। আপনি কি নিশ্চিত মনে করছেন আজ উনিই এখানে আসবে? নিশ্চয়ই। তারা বাগানের পূর্ব দক্ষিণ কোণে এলেন। এখানে অত বেশি লোক নেই, দু একজন একটু ঘুরে বেড়াচ্ছে। বাগানের কোণে একটা বেঞ্চি আছে, বেঞ্চিটা খালি, তাতে কেউ বসে নেই। ওই বেঞ্চির পেছনে একটা ঝোপ, ঝোপের পরেই রাস্তা, রাস্তার পর আবার একটা ঝোপ। এটাই উপযুক্ত জায়গা বলে অক্ষয় কুমার সবাইকে ওই দিকে ইঙ্গিত করলেন। ক্রমে অন্য লোকের অলক্ষ্যে তারা একে একে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লেন। তারা দেখলেন তখনও উমিচাঁদ আসেনি। প্রায় 11টা বাজে। অক্ষয় কুমার অত্যন্ত অধীর হয়ে বসেছিলেন। এমন সময় হঠাৎ লক্ষ্য করলেন উমিচাঁদ ধীরে ধীরে সেই দিকে আসছে। যেখানে ঝোপের মধ্যে অক্ষয় কুমার ও বাকিরা লুকিয়েছিলেন, উমিচাঁদ সেই দিকেই এলো। একবার চারিদিকে তাকালো। বোধহয় অক্ষয় কুমারকে না দেখে ভয় পেয়ে গেছে। সে চলেই যাচ্ছিল, হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা শব্দ হলো। উমিচাঁদ দাঁড়ালো, বুঝতে পারল অক্ষয় কুমার কাছেই আছেন। উমিচাঁদ সেখানে পায়চারি করতে লাগলো। অক্ষয় কুমার আগেই উমিচাঁদকে বলে দিয়েছিলেন, ঝোপের ভেতর একটা শব্দ হলেই জানবে আমরা কাছেই আছি। ঝোপের ভিতর নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ করে অক্ষয় কুমার ও বাকিরা বসে আছেন। সারা শরীরে মশার কামড় নীরবে সহ্য করতে হচ্ছে। বাইরে উমিচাঁদ সুখে সুশীতল বাতাসে গম্ভীরভাবে পায়চারি করছে। অক্ষয় কুমার তখন আর থাকতে পারলেন না, অতি মৃদুস্বরে বললেন, জীবনে যে কত দুঃখই আছে, শালা মশায় খেয়ে ফেলছে আর ওই বেটা রাজপুত্রের মতো এদিক ওদিক তোফা ঘুরে বেড়াচ্ছে, আর সে বেটার তো কোনো দেখাই নেই। এইভাবে আরো কিছুক্ষণ পেরিয়ে গেল। দূরে মল্লিকদের ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। চমকে উঠে উমিচাঁদ দাঁড়ালো, চারিদিকে তাকালো। 11টা বাজতে শুনে অনেকে বাগান থেকে বের হয়ে যেতে লাগলো। ক্রমে বাগানের ভিতরে যতগুলো লোক ছিল তারাও প্রায় একেবারেই কমে এলো। উমিচাঁদ এই সময় একটু ঘাবড়ে গেল। সে কি করবে না করবে ভাবছে। এমন সময় হঠাৎ একটা লোক ধীরে ধীরে তার কাছে এলো। তার হাতে একটা চুরুট। মশাইয়ের কাছে দেশলাই আছে, চুরুটটা একটু দরিয়ে নেব। উমিচাঁদ তাকে দেশলাই দিল। ধীরে ধীরে দেশলাই জ্বালিয়ে চুরুট ধরাতে লাগলেন। সেই আলোয় উমিচাঁদ দেখল যে এই ভদ্রলোকের লম্বা কালো দাড়ি আছে। সে খুব অল্প সময়ের জন্য খুনের রাতে সেই ব্যক্তিকে দেখেছিল, কিন্তু সে তার দাড়ি ভোলেনি। তার বুক ধড়ফড় করতে লাগলো। এই লোকই তার চোখের উপর রঙ্গিয়াকে খুন করেছিল। আজ আবার এই রাতেই তারই সামনে সেই খুনি দাঁড়িয়ে আছে। উমিচাঁদের গলা শুকিয়ে গিয়েছিল, তার মুখ থেকে কোনো কথা বের হলো না। সেই ব্যক্তি চুরুটটা ধরিয়ে গম্ভীরভাবে টানতে টানতে দেশলাইয়ের বাক্সটি উমিচাঁদকে ফেরত দিল। সে যেন চলে যেতে উদ্যত হল। তারপরে উমিচাঁদের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমার চিঠি পেয়েছিলেন? বলে চারিদিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকালো। উমিচাঁদও সেই রকম মৃদুস্বরে বলল, হ্যাঁ, সেই জন্যেই এসেছি। আপনি আমার সঙ্গে দেখা করতে চান কেন? বলছি, আসুন, ওই বেঞ্চিতে বসা যাক। এই বলে সে বেঞ্চিতে গিয়ে বসল। বসুন। এবার অক্ষয় কুমার ঝোপের ভেতর থেকে লোকটার মুখ সুস্পষ্ট দেখতে পেলেন, কিন্তু তাকে তারা কখনো যে দেখেছেন বলে মনে করতে পারছেন না। তবে গাড়োয়ান যে কালো দাড়ির কথা বলেছিল আর উমিচাঁদও যেটা দেখেছিল, এই লোকটার সেই রকমই লম্বা কালো দাড়ি আছে। যাই হোক, লোকটি বসতে বললে উমিচাঁদ স্পষ্টই নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বসল। সে লোকটার কাছ থেকে একটু দূরে বসল।
এবার সভয়ে চারিদিকে তাকালো। এই সময় তার মনের অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। রঙ্গিয়ার খুনের রাতের সেই উদ্যত ছোড়ার কথা ঘন ঘন তার মনে পড়তে লাগলো। এটা বড্ড খোলা জায়গা নয় কি? না, খোলা জায়গাই ভালো। আমরা বসে কথাবার্তা বলছি, এতে আমাদের কেউ সন্দেহ করবে না। উমিচাঁদ কোনো কথা বলল না। তখন সেই ব্যক্তি বলল, এখন তাহলে কাজের কথা হোক। কি বলুন? সেই টাকাগুলো আমি চাই। কোন টাকা? তুমি ভালো করেই জানো, রঙ্গিয়া যে টাকা তোমাকে দিয়েছিল সেটা। সে খুন হয়েছে। গোলমাল করো না, তাহলে তোমারও এই অবস্থা হবে। আমি টাকা চাই। সে টাকা আমার কাছে নেই। চালাকি করো না। রঙ্গিয়া সে টাকা তোমায় দিয়েছিল, সে টাকা তোমার কাছেই আছে। সে টাকা আমার চাই। সে টাকা আমার কাছে নেই। আমার সঙ্গে বদমাইশি কিন্তু চলবে না। যদি না দিই? তাহলে তুমি খুন করেছো বলে সকলকে জানিয়ে দেবো। আমি খুন করেছি? আমি নিজের চোখে তোমার ছুরিতে রঙ্গিয়াকে খুন হতে দেখেছি। তুমি আমার সর্বনাশ করেছো। আমি সে কথা অস্বীকার করতে চাই না। প্রয়োজন হয় আরো 2-4টে করব। যদিও আমি খুনি, তুমি আমার কি করবে? হ্যাঁ, তুমি আমাকে চেনো না, জানো না আমি কে, পরেও কখনো জানতে পারবে না। ভালো চাও যদি টাকাটা দাও, তা না হলে তোমাকেও আমি খুন করব। আমি সহজ লোক নয়। এই সময় হঠাৎ ঝোপের মধ্যে শব্দ হলো। লোকটা চমকে উঠে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। দেখল 4 জন লোক লাফ দিয়ে কাছে এলো। উমিচাঁদ তাকে ধরতে যাচ্ছিল। সে তাকে ধাক্কা মেরে দূরে ফেলে দিল, কিন্তু নিজে পালাতে পারল না। সে পকেট থেকে ছুরি বের করছিল। এদিকে অক্ষয় কুমার সদল বলে গিয়ে তাকে আক্রমণ করলেন। একটু কসরত করে শেষে তাকে বেঁধে ফেললেন। অক্ষয় কুমার বললেন, নগেন্দ্রবাবু, লণ্ঠনটা খুলুন দেখি। দেখি এ মহাপ্রভুকে। নগেন্দ্রনাথের কাছে পুলিশ লণ্ঠন ছিল। তিনি সেটা চাকা ঘুরিয়ে লণ্ঠনের আলোয় লোকটার মুখ দেখে বললেন, চিনি না। এখনই চিনবেন, তা না হলে আমার নাম অক্ষয় নয়। বলে তিনি সেই ব্যক্তির দাড়ি ধরে সজোরে টান দিলেন। অক্ষয় কুমারের হাতে দাড়ি খুলে এলো। নগেন্দ্রনাথের লণ্ঠনের আলো তার মুখের উপর পড়ল। তারা সকলেই সমস্বরে বলে উঠলেন, কি সর্বনাশ! এ কি সর্বনাশ! এ কে? কি সর্বনাশ! এ কে? সেই ব্যক্তি বলল, যখন নিজের মূর্খামিতেই ধরা পড়েছি তখন পালাবো না। আমাকে উঠে বসতে দাও। অক্ষয় কুমার স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। নগেন্দ্রনাথ জীবনে এমন বিস্মিত আর কখনো হননি। তারা যাকে এক মুহূর্তের জন্য সন্দেহ করেননি, সেই ব্যক্তি এই ভয়াবহ 2টো খুন করেছে। নগেন্দ্রনাথের গলা শুকিয়ে আসছিল। মহাশয়ের বিশেষ বাহাদুরি আছে, এ কথা অক্ষয়চন্দ্র 2000 বার স্বীকার করবে। টাকার লোভেই আমার এ দশা হলো। টাকার অভাবে পড়েই এ কাজ করেছিলাম। টাকার লোভে পড়েই ধরা পড়লাম, নয়তো আমাকে তোমরা কিছুতেই ধরতে পারতে না। এটা স্বীকার করতে আমি বাধ্য। ব্যাপার দেখে নগেন্দ্রনাথের মুখে এতক্ষণ কথা সরেনি। তিনি বললেন, যমুনা দাস, তোমার এই কাজ? যমুনা দাস কেবলমাত্র বিকট হেসে উঠল। ঘৃণায়, দুঃখে, ক্রোধে নগেন্দ্রনাথ মুখ অন্যদিকে ফেরালেন। এতদিনে আমি হার মানলাম। সত্যি কথা বলতে কি, আমি কখনোই তোমাকে সন্দেহ করিনি। যমুনা দাস কোনো কথা বলল না। আবার সেই রকম বিকটভাবে হেসে উঠল। নগেন্দ্রনাথ আর ক্রোধ সম্বরণ করতে পারলেন না। বললেন, শয়তান, তোমার লজ্জা করছে না? তুমি আবার হাসছো? বন্ধুর এ দশা দেখে রাগ করে কি লাভ নগেন্দ্রনাথ বাবু? বন্ধু? ও কোনো কালে আমার বন্ধু নয়। এক সময় ছেলেবেলায় একসঙ্গে পড়েছিলাম, এইটুকুই মাত্র।
যাই হোক বন্ধুবর যমুনা দাস, আপনার যদি আমাদের কাছে নিজের কাহিনী বলতে আপত্তি না থাকে তাহলে বললে বিশেষ বাধিত হব। তবে এটাও আপনাকে আমার আগেই বলে রাখা কর্তব্য যে আপনি আমার সামনে এখন যা বলবেন তা আপনার বিরুদ্ধে যাবে। সুতরাং বলা না বলা সে আপনার অভিরুচি। যমুনা দাস কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি খুন করেছি? কে বলল? ভদ্রলোকের উপর এরকম অত্যাচার করলে কি হয় তা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আবার মিথ্যে কথা। অক্ষয় কুমার তাকে নিরস্ত হতে বলে অমিচাঁদকে ধীরে ধীরে বললেন, মহাশয়, একটু আগে আমাদের এই 5 মূর্তির সামনে আপনি খুনের কথা স্বীকার করেছেন। আমি কিছুই স্বীকার করিনি, মিথ্যে কথা। তোমরা ঘুষ পাওয়ার আশায় আমার উপর এই অত্যাচার করছো, এর ফল তোমরা কিন্তু পাবে। নগেন্দ্রনাথের মুখ দিয়ে কথা বের হলো না। অক্ষয় কুমার মৃদু হেসে বললেন, তবে থানায় চলুন, দিন কতক এখন মহারানীর রাজপ্রাসাদে বাস করুন, পরে ভবিতব্যকে খণ্ডায়। আপনাদের মতো মহাত্মাগণের জন্যই ফাঁসি কাঠের সৃষ্টি হয়েছে। তবে বোধ হয় আপনার মতো আর একটাও এ পর্যন্ত ফাঁসি যায়নি। রাম সিং, বাবুকে বালা পরিয়ে নিয়ে চলো। রাম সিং হুকুম পাওয়া মাত্র যমুনা দাসের হাতে হাতকড়ি লাগিয়ে দিল এবং দু একটা মধুরতর সম্পর্ক পাতিয়ে দু একটা ধাক্কা দিয়ে তাকে টেনে তুলল। রাম সিং ও আরেকজন পুলিশের কর্মচারী চাদর দিয়ে যমুনা দাসের 2 হাত বেঁধে দিল। যমুনা দাস কোনো কথা বলল না। যমুনা দাস বাবু, আগে আর কটা এরকম সরিয়েছেন? যমুনা দাস কোনো উত্তর না দিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফেরালো। আরে বাপু, জেলে 2-4 বার না গেলে এমন চোখের কায়দা হয় না। মহাশয়ের কবার জেলের প্রতি অনুগ্রহ করা হয়েছে। না বলেন ভালো, সে কাজ আমরা সহজেই করে নিতে পারবো। এটা একটু কষ্ট দিয়েছেন, সেটা স্বীকার করছি। যমুনা দাসের বিচারকালে বেরিয়ে আসে আরও অনেক ঘটনা। যমুনা দাসের বাবা একজন ধনী বণিক ছিলেন। যখন যমুনা দাসের বয়স 25 বছর, সেই সময় তার বাবা তাকে ছেড়ে চলে যায়। তখন থেকে যমুনা দাস কুসঙ্গে পড়ে যায় এবং 1 বছরের মধ্যে তার বাবার সমস্ত সম্পত্তি উড়িয়ে দেয়। তখন নানা জাল জুয়া চুরি করে শেষে এদেশ ছেড়ে পালিয়ে যায়। সেই থেকে আর 5-6 বছর সে এদেশে আসেনি। কেউ তার খবর বলতে পারত না। নানা জায়গায় নানা নাম নিয়ে নানা জুয়া চুরি করে বাবুগিরি চালাতো। এইভাবে চলার সময় 3 মাস তার জেল হয়। জেল থেকে বের হয়ে এসে সে আরও ভয়ানক হয়ে উঠল, কিন্তু আবার ধরা পড়ল। সেইবার তার 1 বছর জেল হলো, কিন্তু এতেও তার শিক্ষা হলো না। কিছুদিন পরে সে আবার 3 বছরের জন্য জেলে গেল। জেল থেকে বের হয়ে সে লাহোরে যায়। সেখানেও একই কাজ, জুয়া চুরি। এই সময় লাহোরে তার সাথে গঙ্গার আলাপ হয়। সমানে সমানে মিলল। গঙ্গার সাথে তার অবৈধ প্রণয় শুরু হলো। বিয়ের কথাও হলো। গঙ্গার মা বাপ ছিল না। হুজুরিমলের শ্বশুর তাকে আশ্রয় দিয়েছিলেন। তার স্বভাব যে কেমন তা তিনি জানতেন না। যমুনা দাস পাঞ্জাবে থাকার সময় সিঁদুর মাখার শিবলিঙ্গ সম্প্রদায়ের কথা জানতে পারেন। দিন কয়েকের জন্য তাদের দলে মিশে পড়ে তাদের ঠকিয়েও অনেক টাকা নিয়েছিল। এই সম্প্রদায়ের লোক যে খুন করে এটা সম্পূর্ণ মিথ্যে। তারা এক প্রকার তান্ত্রিক প্রক্রিয়া গোপনে করত। এইমাত্র এই সম্প্রদায়ে প্রবেশ করেই সে কয়েকটা শিবলিঙ্গ সংগ্রহ করে। লোককে ভয় দেখিয়ে টাকা আদায়ের সুবিধা হয় দেখে যমুনা দাসই প্রকাশ করে দেয় যে এই সম্প্রদায়ের লোক খুব উগ্র হয়, তারা গোপনে খুন করে। সে নানা কৌশলে অনেকের মনে বিশ্বাসও জন্মিয়ে দিয়েছিল। এরকম করেই তার জুয়াচুরি ব্যবসা চলছিল। যখন গঙ্গা হুজুরিমলের স্ত্রীর কাছে যমুনার সঙ্গে এলো, তখন যমুনা দাসও কলকাতায় এলো। 5-7 বছর সে দেশে ছিল না। সুতরাং সকলেই তাকে একরকম ভুলে গিয়েছিল। তার আর কোনো ভয় পাওয়ার কারণ ছিল না। এখানে এসেও সে তার ব্যবসার কথা ভুলল না। গঙ্গার সাহায্যে বৃদ্ধ হুজুরিমলকে ভুলিয়ে তার কাছ থেকে মাঝে মধ্যে টাকা আদায় করত। গঙ্গা ললিতা প্রসাদের মাথা খেয়ে তারও সর্বনাশ করেছিল। তার কাছেও অনেক টাকা নিয়েছিল। এইভাবে দুজনে বেশ ভালোই ব্যবসা চালাচ্ছিল। এরকম সময় হুজুরিমল সর্বশান্ত হয়ে
কি করবে তাই ভাবছিল। এমন সময় গুরু গোবিন্দ সিংয়ের কাছ থেকে 10,000 টাকা জমা রাখল। বৃদ্ধ লম্পট জুয়ারি লোভ সম্বরণ করতে পারল না। সেই টাকা নিয়ে এ দেশ থেকে পালাবে বলে সে ঠিক করল। কিন্তু সে গঙ্গাকে ছেড়ে কোথাও যাবে না, এই প্রস্তাব দিল। 10,000 টাকা দিলে গঙ্গা তার সাথে পালাতে রাজি হল। বলাই বাহুল্য, আগে এই ব্যাপারে যমুনা দাসের সাথে সে পরামর্শ করেছিল। তখন হুজুরিমল টাকা হস্তগত করার চেষ্টা করতে লাগল। সে সুকৌশলে ললিতা প্রসাদকে দিয়ে নোটগুলি বদলাল। তারপরে শিব সম্প্রদায়ের মিথ্যে গল্প বলে যমুনাকে ভুলিয়ে তাকে দিয়ে সিন্ধুক থেকে নোট সরালো। এদিকে সব ঠিক, রেল টিকিট পর্যন্ত কেনা হলো। গঙ্গাও তার সাথে যেতে রাজি হয়েছে। মূর্খ বৃদ্ধ হুজুরিমল বিন্দুমাত্র বুঝতেও পারল না যে গঙ্গা কেবল তাকে ভুলিয়ে 10,000 টাকা হস্তগত করার চেষ্টায় আছে। এই সময় এক মহাবিঘ্ন ঘটল। গঙ্গা কোনো কাজে কখনো ভয় করেনি, কিন্তু হুজুরিমলের সঙ্গে রাতের বেলা রানীর গলিতে দেখা করতে তার ভয় হল। সে যেতে চাইল না। যমুনা দাস বিপদে পড়ল। যমুনা দাস গঙ্গার সাথে প্রায় গোপনে দেখা করত। সে হুজুরিমলের সব কথাই তাকে বলে দিল। যমুনা গঙ্গাকে বড় বিশ্বাস করত। সে যে সিন্ধুক থেকে টাকা এনে হুজুরিমলকে দিয়েছিল তাও যমুনার মুখে গঙ্গা শুনে ফেলেছিল। সুতরাং এরকম সুযোগ আর পাওয়া যায় না। 10,000 টাকা অনায়াসেই পাওয়া যেতে পারে। হুজুরিমলের কাছ থেকে এ টাকা ফাঁকি দিয়ে দিলে কেউ তাকে সন্দেহ করতেও পারবে না। সেরকমই ব্যবস্থা হয়েছিল। গঙ্গা হুজুরিমলের সঙ্গে যাবে বলে রাজি হয়েছে। রাত 12টার সময় গঙ্গা তার সাথে রানীর গলিতে গোপনে দেখা করতে যাবে। যমুনা দাস ছদ্মবেশে কাছে লুকিয়ে থাকবে। হুজুরিমল তার হাতে টাকা দেওয়া মাত্র যমুনা দাস হঠাৎ তার হাত থেকে টাকা কেড়ে নিয়ে পালাবে। হুজুরিমল লোক লজ্জার ভয় আর নিজে এইভাবে ধরা পড়ার ভয়ে কোনো গোলযোগ করতে পারবে না। সে গঙ্গাকেও সন্দেহ করতে পারবে না। ভাববে বড় বাজারের কোনো গুন্ডা টাকা ছিনিয়ে নিয়ে গেছে। সব কিছুই এইভাবে ঠিকঠাক ছিল। কিন্তু যে গঙ্গা গভীর রাতে গোপনে নানা জায়গায় যেত, সে সেদিন ভয় পেল কেন সে নিজেও জানে না। তার একেবারেই যেতে সাহস হলো না। যমুনা দাস গোপনে তার সাথে দেখা করলে গঙ্গা তাকে বলল, দেখো, আমার কেমন ভয় করছে, আমি যেতে পারবো না। গঙ্গা মজা করছে ভেবে যমুনা দাস হেসে বলল, 10,000 টাকায় অনেকদিন বেশ চলবে কেমন গঙ্গা? ঠাট্টা নয়, সত্যি আমি যাব না। আমার কেমন ভয় করছে। সে কি, তোমার ভয়? হ্যাঁ, আমি যেতে পারবো না। সে কি, কাজের কথা, এমন সুযোগ আর পাবে না। 10,000 টাকা সহজে কিন্তু মেলে না। না, তুমি যতই বলো না কেন, আমি যাব না। সে কি, তবে উপায়? ইচ্ছে করে হাতের লোক কি পায়ে ঠেলবে? 10,000 টাকা আর কি পাবে? ভয় নেই, আমি একটা মতলব ঠিক করেছি। মতলব? কি মতলব? তাড়াতাড়ি বলো। তুমি যে আমাকে একেবারে হতাশ করে দিয়েছো দেখছি। আমি ঠিক করেছি আমার কাপড় পরেই রঙ্গিয়াকে পাঠাবো। অন্ধকারে হুজুরিমল তাকে চিনতে পারবে না। আমাকে ভেবে তার হাতে টাকা দেবে। রঙ্গিয়া রাজি হবে? সে আমার কথা খুব শোনে, তাকে সব বলেছি। তা অন্য লোককে সব কথা বলা কি ভালো হয়েছে? টাকায় অনেকের মুখ বন্ধ হয়। আমি তাকে 500 টাকা দেব বলেছি। 10,000 টাকা পেলেই 500 টাকা দিতে আপত্তি কি? টাকা ঠিক পাওয়া যাবে। অন্ধকারে আমার কাপড় পরা রঙ্গিয়াকে দেখে হুজুরিমল ভাববে আমি গিয়েছি, কোনো সন্দেহ করবে না, টাকা তার হাতে দেবে। এখন তোমার কাজ তুমি করো। আমি টাকা ছিনিয়ে নিয়ে পালালে তখন তো হুজুরিমল তাকে চিনতে পারবে। ক্ষতি কি? আমি তাকে পরে ঠিক করে নিতে পারবো। এ টাকা গেলে তোকে আর এ দেশে আসতে হবে না। সে হয় দেশ ছেড়ে পালাবে, নয়তো আত্মহত্যা করবে। তাতে আমাদের ক্ষতি কি? বরং বুড়ো বদমাসটার উপযুক্ত সাজা হবে। রঙ্গিয়া যেতে রাজি হয়েছে তো? কি বললাম? 500 টাকা তো কম নয়। ওর মতো একটা গরিবের 500 টাকার লোভ সামলানো সহজ নয়। ব্যাস, তবে তো সব ঠিক। সব ঠিক।
তুমি একটি রত্ন, তোমায় না পেলে আমার কি যে দশা হতো। আবার জেলে থাকতে? যমুনা দাস ভ্রু জোড়া কোঁচকাল, মনের ভাব গোপন করে হেসে বলল, তোমার মতো রত্ন লাভ অনেক পুণ্যের ফল। গঙ্গা কোনো কথা না বলে মুখ ফেরালো। দুজন দুজনকে মন থেকে ঘৃণা করত, কেবল স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান দেখাতো মাত্র। রাত 8টার সময় যমুনা দাস এসে রঙ্গিয়াকে সঙ্গে করে নিয়ে কলকাতায় এলো। তারা ভেবেছিল যে রঙ্গিয়া 500 টাকার লোভে গঙ্গার হয়ে হুজুরিমলের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তারা উমিচাঁদের ব্যাপারে কিছুই জানত না। রঙ্গিয়া একা যাবে ভেবেছিল, কিন্তু যমুনা দাস রঙ্গিয়াকে বিশ্বাস করত না। সে রঙ্গিয়াকে চোখের আড়াল হতে দিল না। রঙ্গিয়া বিপদে পড়ল। সে কিভাবে তাকে ফাঁকি দেবে, কিভাবে তার হাত এড়িয়ে টাকা উমিচাঁদকে দেবে, তাই ভাবতে লাগল। মনে মনে একটা উপায়ও ঠিক করে ফেলল। এদিকে যমুনা দাস কলকাতায় এসে রঙ্গিয়াকে একটা বাড়িতে নিয়ে গেল। সেখানে তাকে বলল, রঙ্গিয়া, হজুরিমল ভালো লোক নয়, তার কাছে তোমায় গেলে বিপদের সম্ভাবনা আছে। যদি সে কোনোভাবে জানতে পারে গঙ্গা আসেনি, অন্যকে পাঠিয়েছে, তখন যে সে কি করবে তার কিন্তু ঠিকানা নেই। তোমাকে অনর্থক এত বিপদে ফেলবার ইচ্ছে আমার নেই, তাই একটা মতলব ঠিক করেছি। রঙ্গিয়ার ভয় হয়েছিল। সে যমুনা দাসকে ভালোভাবেই জানত। তার সাথে একা এই নির্জন বাড়িতে আসতেই তার ভয় হয়েছিল। কিন্তু সে তার হাতে এসে পড়েছে। কি করে, কোনো কথা বলার উপায় নেই। সে বুঝেছিল যে যমুনা দাস তাকে সন্দেহ করেছে, সুতরাং এখন ইতস্তত করলে তার সন্দেহ আরো বাড়বে। যমুনা দাসকে বিশ্বাস নেই, সে তাকে অনায়াসে খুন করতেও পারে। সে কেবলমাত্র বলল, বলুন, কি করতে হবে? আমি ভেবেছি আমি গঙ্গার কাপড় পরে মেয়ে মানুষ সেজে যাব, তোমাকে পুরুষ বেশে নিয়ে যাব। এই বলে যমুনা দাস একটা লম্বা কালো দাড়ি বের করল। বলল, সাবধানের বার নেই, যদি কোনো গোলযোগ হয় তাহলে পুলিশেও আমাদের ধরতে পারবে না। তুমি এই দাড়ি পরে পুরুষ সাজলে আর কেউ তোমাকে সন্দেহ করতে পারবে না। আমিও মেয়ে মানুষ সাজলে পরে আমার উপরও কারও সন্দেহ হবে না। রঙ্গিয়া যদিও এসব কিছুই পছন্দ করছিল না, কিন্তু কি করে, উপায় নেই। সে যদি রাজি না হয় যমুনা দাস তার উপর অত্যাচার করবে। যমুনা দাস পারে না এমন কোনো কাজ নেই। আপনি যা বলবেন তাই করব। বেশ বেশ, ভালো কথা। একেই বলে লক্ষ্মী মেয়ে। প্রথমে তোমায় সাজিয়ে দিই, এসো। যমুনা দাস রঙ্গিয়াকে পুরুষ বেশে সাজাতে আরম্ভ করল। তারপরে তার মুখে সেই লম্বা কালো দাড়ি লাগিয়ে দিল। সে বেশে কারোরই সাধ্য ছিল না রঙ্গিয়াকে চেনার। তাকে সাজানো শেষ হলে যমুনা দাস গঙ্গার কাপড় পরে স্ত্রী বেশ ধারণ করল। তার গোঁফদাড়ি ছিল না। ছদ্মবেশেও যমুনা দাস সিদ্ধহস্ত ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই একটি যুবতী স্ত্রীলোকে এসে পরিণত হল। তুমিও অন্ধকারে লুকিয়ে থেকো, আমি হজুরিমলের সামনে যাব। সে আমাকে টাকা দিলে তোমায় আমি দেব। তুমি টাকা নিয়ে সরে গিয়ে অন্ধকারে লুকিয়ে পড়বে, কি? ঠিক 12টার সময় পুরুষ বেশে রঙ্গিয়া ও মহিলা বেশে যমুনা দাস রানীর গলিতে ঢুকল। রঙ্গিয়াকে একটা পার্শ্ববর্তী পোড়ো বাড়ির অন্ধকারে লুকিয়ে রেখে যমুনা দাস একটু এগিয়ে গিয়ে হুজুরিমলের অপেক্ষা করতে লাগল। তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। 10 মিনিট যেতে না যেতে দারোয়ান বেশে হুজুরিমল সেখানে উপস্থিত হল। এই গলির মধ্যে সরকারি আলো ছিল, তাও অতি দূরে দূরে, কাজেই গলির ভিতরটা খুব অন্ধকার। হুজুরিমল সভয়ে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। যমুনা দাস প্রকাণ্ড ঘোমটা টেনে অন্ধকারে দাঁড়িয়েছিল। হুজুরিমল কাছে এলে সে এগিয়ে গেল। হঠাৎ অন্ধকারে তাকে দেখে হুজুরিমল চমকে দাঁড়াল। গঙ্গা, আমি মনে করেছিলাম তুমি আসবে না। যমুনা দাস মাথা নেড়ে হাত বাড়ালো। হুজুরিমল তার আরো কাছে এলো, প্রেম ভরে বলল, ও, এতদিনে বুঝলাম তুমি সত্যিই আমাকে ভালোবাসো। এই দেখো না, আমি 2খানা টিকিট কিনেছি, চলো
আর এখানে দেরি করার দরকার নেই। এ জায়গা মোটেও ভালো না। যমুনা দাস কোনো কথা না বলে আবার হাত বাড়ালো। এবার হুজুরিমলের সন্দেহ হলো। তারপরে কয়েক পা সরে দাঁড়ালো। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, ও গঙ্গা, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? এখানে কেউ নেই, কিসের ভয় এত? হুজুরিমল হঠাৎ যমুনা দাসের কাছে এলো। যমুনা দাস সরে দাঁড়ানোর অবসর পেল না। তাড়াতাড়ি হুজুরিমল তার ঘোমটা সরিয়ে দিল। সে প্রায় হতবাক, চমকে উঠে বলল, এ কি, তুমি কে? যমুনা দাস দেখল যে আর লোকানোর উপায় নেই। হুজুরিমল তাকে চিনে ফেলেছে। পাছে সে চিৎকার করে ওঠে। এই ভয়ে সে তাড়াতাড়ি হুজুরিমলের গলা টিপে ধরল। পরক্ষণে দুজনেই মাটিতে পড়ে গেল। হুজুরিমল বৃদ্ধ হলেও তার শরীরে বেশ বল ছিল। বৃদ্ধ প্রাণপণে আত্মরক্ষা করতে লাগলো। যমুনা দাস ডান হাতে হুজুরিমলের গলা চেপে ধরে বাম হাতে তার বুক পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। প্রায় মিনিট 5 নিঃশব্দে দুজনে মাটিতে পড়ে ধস্তাধস্তি করল। অবশেষে হঠাৎ যমুনা দাস গলা ছেড়ে দিয়ে মুহূর্তের মধ্যে কাপড়ের ভেতর থেকে একটা সুদীর্ঘ ছোড়া বের করে হুজুরিমলের বুকে আমূল বসিয়ে দিল। হুজুরিমলের গলা দিয়ে একটা অব্যক্ত শব্দ নির্গত হলো। সে গড়িয়ে পড়ল। তার পকেট থেকে নোটের তাড়া নিয়ে নিজের কাপড়ে বেঁধে যমুনা দাস উঠে দাঁড়ালো। হুজুরিমল দৃঢ়ভাবে যমুনা দাসের পরা রঙিন শাড়ির একটা কোণ চেপে ধরেছিল। যমুনা দাস উঠে জোর করে কাপড়টা টানতে খানিকটা ছিঁড়ে হুজুরিমলের মুঠোর মধ্যে রয়ে গেল। দূর থেকে রঙ্গিয়া সেই ভয়াবহ দৃশ্য দেখল। তার গলা শুকিয়ে এসেছিল। সে ভয়ে কাঁপতে লাগল। মুহূর্তের মধ্যে যমুনা দাস তার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আয়। রঙ্গিয়া দেখল অন্ধকারে তার চোখ নক্ষত্রের মতো জ্বলছে। তার হাত রক্তে লাল। কি করলে? যমুনা দাস বেশ রেগে উঠে বলল, আয়। তবু রঙ্গিয়া সেখান থেকে নড়ে না। দেখে যমুনা দাস তার হাত ধরে টেনে নিয়ে চলল। এক জায়গায় একটা ভাড়াটিয়া গাড়ি দাঁড়িয়েছিল। দুজনে সেই গাড়িতে এসে উঠে কোচম্যানকে হাবড়া স্টেশন যেতে বলল। গাড়ি চলল। তখন যমুনা দাস রঙ্গিয়ার দাড়ি খুলে নিয়ে নিচে পড়ল। রঙ্গিয়াকে নিজের পরনের কোণ ছেঁড়া শাড়িখানা দিয়ে বলল, পর। রঙ্গিয়া নীরবে পড়ে নিল। ভয়ে রঙ্গিয়ার প্রাণ উড়ে গিয়েছিল। একটাও কথা মুখ ফুটে বেরোচ্ছে না। যমুনা দাস রঙ্গিয়ার কানের কাছে মুখ নিয়ে শাঁসিয়ে বলল, যদি এই কথা কারোর কাছে বলো তবে তোমারও দশা হুজুরিমলের মতো করব। এই বলে যমুনা দাস সেই রক্তাক্ত ছোড়া তার বুকের কাছে ধরল। রঙ্গিয়া ভয়ে চোখ বুঝল। হাওড়ায় এসে যমুনা দাস কোচম্যানকে ভাড়া চুকিয়ে দিয়ে রঙ্গিয়াকে বলল, যা, এখনই চন্দননগরে চলে যা। গঙ্গা জিজ্ঞাসা করলে বলিস হুজুরিমল আসেনি। অন্য কথা সব আমি নিজে গিয়ে বলবো, যা। রঙ্গিয়া মুহূর্তের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। যমুনা দাস চলে যাওয়ায় তার মনে সাহস দেখা দিল। আঁচল ভারী মনে হওয়াতে হাত দিয়ে দেখল তাতে কি যেন বাঁধা আছে। সে খুলে দেখল একতারা নোট। সে তখনই বুঝল কাপড় বদলানোর সময় যমুনা দাস তাড়াতাড়িতে নোট ভুলে রেখে গেছে। সে তীর বেগে কলকাতার দিকে ছুটল। সৌভাগ্যের বিষয় তখন পথে লোক ছিল না, নয়তো তাকে পাগল মনে করত। গঙ্গার ধারে উমিচাঁদ তার জন্য অপেক্ষা করবে, এমনটাই কথা ছিল। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেই দিকেই চলল। তাকে ছুটে আসতে দেখে উমিচাঁদ দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গেল। সে তার হাতের নোটের তাড়া দিয়ে বলল, সর্বনাশ হয়েছে, হুজুরিমল খুন। হঠাৎ কে এসে রঙ্গিয়াকে আক্রমণ করল। রঙ্গিয়া পড়ে গেল। লোকটাও সেই সঙ্গে সঙ্গে পড়ে গেল। উমিচাঁদ দেখল একটা শানিত ছোড়া শূন্যে উঠল। সে আর কিছু দেখল না, দেখতে সাহস হলো না। প্রাণ ভয় ছুটে মুহূর্তের মধ্যে দৃষ্টির বাইরে চলে গেল। যমুনা দাস কিছু দূর গিয়েই নিজের ভুল বুঝতে পারল। সে নোটের তারা কাপড়ে বেঁধেছিল।
কাপড় যখন রঙ্গিয়াকে পরার জন্য দিয়েছিল তখন তাড়াতাড়িতে সে নোট খুলে নিতে ভুলে গেছিল। রঙ্গিয়াকে স্টেশনে ছেড়ে আসা মাত্র নোটের কথা মনে পড়ল। তখন সে পাগলের মতো রঙ্গিয়ার খোঁজে ছুটল। যেখানে সে রঙ্গিয়াকে ছেড়ে এসেছিল সেখানে এসে দেখল রঙ্গিয়া নেই। সে তার জন্য চারিদিকে পাগলের মতো ছুটছে। হঠাৎ সে দেখল রঙ্গিয়া দূরে ছুটে যাচ্ছে। দেখেই তার পিছু নিল। রঙ্গিয়া অমিচাঁদের সাথে দেখা করতে না করতে যমুনা দাস এসে তার উপর পড়ল। যমুনা দাস তখন উন্মত্ত, হিতাহিত বিবেচনা শূন্য। সে উমিচাঁদকে দেখে ভাবল রঙ্গিয়া তাহলে এই লোকটাকে হুজুরিমলের খুনের কথাই বলছে। সে রঙ্গিয়ার পিঠে ছোড়া বসালো। ছোড়া রঙ্গিয়ার বুক ভেদ করে বের হয়ে গেল। উমিচাঁদ একবার অব্যক্ত চিৎকার করে ভয়ে 10 হাত তফাতে ছুটে গেল আর পালালো। যমুনা দাস দ্রুত হাতে রঙ্গিয়ার ভুলুণ্ঠিত দেহ অনুসন্ধান করে নোট না পেয়ে উমিচাঁদের পেছনে ছুটছিল। কিন্তু কি ভেবে দাঁড়ালো, রঙ্গিয়ার দেহ জলে ভাসিয়ে দেওয়ার জন্য টেনে নিয়ে চলল। এমন সময় দূরে পায়ের শব্দ শুনে রঙ্গিয়াকে সেখানে ফেলে ছুটে পালিয়ে গেল। উমিচাঁদের সৌভাগ্য যমুনা দাস তাকে চিনতে পারেনি, আর আরও সৌভাগ্য যে সে তাকে অনুসরণও করেনি। পরের দিন ভোরবেলা যমুনা দাস বাড়ি থেকে বের হয়ে পুলিশ এই ব্যাপারে কি করছে তার খোঁজ নিতে আরম্ভ করল। জানল যে পুলিশ লাশ নিয়ে গেছে। এখনো পর্যন্ত লাশ শনাক্ত হয়নি। সে জানত কেউই তাকে সন্দেহ করবে না। যে লোকটা রঙ্গিয়ার কাছ থেকে পালিয়েছিল সে তাকে দেখেনি, দেখলেও ভালো করে হয়তো খেয়াল করেনি। বিশেষত তাকে চেনার কোনো সম্ভাবনা ছিল না। তার ছদ্মবেশ ছিল, বিশেষত তার সেই লম্বা কালো দাড়ি। এক রাতে এক সময় 2টো খুন করে বোধহয় যমুনা দাস ছাড়া অন্য কেউ এভাবে নিশ্চিন্তভাবে বেড়াতে পারত না। তাকে দেখলে কেউই বুঝতে পারত না যে সে এরকম ভয়াবহ কাণ্ড করেছে। গঙ্গাকে সব কথা বলা যমুনা দাস নিতান্ত প্রয়োজন মনে করল। সে জানত পুলিশ 2-1 দিনের মধ্যেই কে খুন হয়েছে জানতে পারবে। তখন তারা হুজুরিমলের বাড়ি যাবে। গঙ্গা যমুনা সবাইকে জেরা করবে। হুজুরিমলের স্ত্রী বা যমুনা কিছুই জানে না। রঙ্গিয়া যদিও বা জানত সে আর এই পৃথিবীতে নেই। একমাত্র আর জানে গঙ্গা। তবে যমুনা দাস তাকে যতটা চেনে এটা ভালো করে জানত পুলিশ সহজে তার কাছ থেকে কোনো কথা বের করতে পারবে না। তবুও সাবধানের মান নেই। তাই যমুনা দাস চন্দননগরে গিয়ে গোপনে গঙ্গাকে সব কথা খুলে বলল। অন্য মহিলা হলে বোধহয় ভয়ই অস্থির হতো, কিন্তু গঙ্গা পরম নিশ্চিন্তে হেসে বলল, শেষে পুরোর এই দশা হলো। যমুনা দাসও গঙ্গার এই নির্মম ভাব দেখে কিছুটা লজ্জিত হল। বলল, সত্যি তাকে খুন করার ইচ্ছে ছিল না। সে আমাকে কিছুতেই ছাড়ে না। কি করি? যা হয়ে গিয়েছে তার উপায় নেই। রঙ্গিয়াকে ওরকম না করলেই ভালো ছিল। সে সব কথা প্রকাশ করে দিত। বোধহয় যে লোকটার সঙ্গে সে কথা বলছিল তাকে বলেছিল। সে কে? কেমন করে জানবো? তাকে দেখার সুযোগ পাইনি। নিশ্চয়ই রঙ্গিয়ার প্রেমিক। তার সঙ্গে সেই রাতে ওখানে নিশ্চয়ই দেখা করার কথা ছিল, নয়তো অত রাতে সে ওখানে থাকবে কেন? আগে থেকে বন্দোবস্ত ছিল। সে তো আমাকে কিছু বলেনি। আমরা ভেবেছিলাম সে 500 টাকার লোভে এ কাজ করেছে, কিন্তু তা নয়। সমস্ত টাকায় নিজে হাতানোর চেষ্টায় ছিল। তাই সে সেই লোকটাকে গঙ্গার ধারে সেই সময় অপেক্ষা করতে বলেছিল। ভেবেছিল আমি তাকে দিয়ে তোমার কাছে টাকা পাঠাবো, তখন আমি চলে গেলে সে ফিরে এসে সেই লোকটাকে টাকা দেবে। মোটের উপর তাই দাঁড়ালো। তোমার খুন করাই সার হলো। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন ফাঁসি যাতে না চাও সেই চেষ্টাতেই থাকো। এখন তুমি অনুগ্রহ করে না প্রকাশ করলে আমাকে কেউই সন্দেহ করতে পারবে না। আমি কাউকে কিছু বলবো না, নিশ্চিন্তে থাকো। তা আমি জানি। যমুনা দাস হুজুরিমলের বাড়িতে ঢুকে দেখেছিল যে নগেন্দ্রনাথ বসে আছেন। তারপর যা ঘটল তা আমরা আগেই জানি। নগেন্দ্রনাথের কাছে খুনের ব্যাপারে পুলিশ কি করছে জেনে একটা ফন্দি যমুনা দাসের মাথায় এসে জুটেছিল। এদের সঙ্গে মিশে যেতে পারলে পুলিশের সমস্ত খবর পাওয়া যাবে। সুতরাং সঙ্গে সঙ্গে সেইভাবেই সমাধানও হওয়া যাবে।
খুনের সঙ্গে সঙ্গে যমুনা দাস একটা বুদ্ধি খেলিয়েছিল। দুটো লাশের কাছেই পাঞ্জাবের সেই সিঁদুর মাখা শিব রেখে দিয়েছিল। ভেবেছিল তাহলে সন্দেহ সবার ওই সম্প্রদায়ের উপরই পড়বে। নগেন্দ্রনাথের সাথে মেশার আরও একটা কারণ হলো তাহলে অক্ষয় কুমারের সন্দেহ গুরু গোবিন্দ সিংহের উপর যাতে পড়ে তারই চেষ্টা করবে। সে তাই করেছিল। প্রকৃতপক্ষে তার উপরে কারোরই সন্দেহ হয়নি। ভগবান না মানলে তাকে কেউই ধরতে পারত না। নগেন্দ্রনাথের কাছে সে প্রথমে জানল যে সে রাতে রঙ্গিয়া যাকে নোট দিয়েছিল সে উমিচাঁদ। এখন নোট উমিচাঁদের হাতে আছে। যমুনা দাস নোটের লোভ সম্বরণ করতে পারল না। উমিচাঁদকে চিঠি লিখল, কিন্তু সেই চিঠি লেখাই তার কাল হল, না হলে সে এমনিতে ধরাই পড়ত না। সে যে কারণেই হোক, নগেন্দ্রনাথ এতদিনে হুজুরিমলের পরিবারের একরকম অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি প্রায়ই তাদের দেখতে যেতেন। তিনি কোনোদিন না গেলে তাকে তারা ডেকে পাঠাতেন। প্রকৃতপক্ষেই তাদের দেখার কেউ আর ছিল না। হুজুরিমলের স্ত্রী স্বামীর দুর্ব্যবহারের কথা শুনে একেবারে ভেঙে পড়েছিলেন। এই সকল ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। যমুনা একা বড়ই বিপদে পড়ল। বিশেষত তারা পাঞ্জাববাসী হওয়ায় এখানে তাদের আত্মীয় স্বজন কেউ ছিল না। এখন নগেন্দ্রনাথই তাদের একমাত্র সহায়। নগেন্দ্রনাথেরই চেষ্টায় হুজুরিমলের সম্পত্তি থেকে কিছুটা রক্ষা করাও গেছিল। দেনার জন্য হুজুরিমলের সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে গেল, কিন্তু নগেন্দ্রনাথের চেষ্টায় যা বাঁচল তাতে হুজুরিমলের স্ত্রী ও যমুনার সুখে স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারবে। নগেন্দ্রনাথ যমুনার কোনো ভালো পাত্রের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। গোলযোগ একদম মিটে গেলে তার বিয়ে দেবেন, এমনটাই ঠিক হয়েছিল। যমুনা দাস ধরা পড়ার আগেই গঙ্গা হুজুরিমলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল কিছুই বলে যায়নি, তবে নগেন্দ্রনাথ জানতে পেরেছিলেন সে ললিতা প্রসাদের কাছেই আছে। যমুনা দাসকে হারিয়ে এখন সে ললিতা প্রসাদের কাঁধে ভর করেছিল। যমুনা দাসকে গারদে পাঠানোর পর নগেন্দ্রনাথ একদিন নিজের ঘরে বসে লিখছেন। এমন সময় সেখানে অক্ষয় কুমার সহাস্যে হেসে উপস্থিত হলেন। অনেকদিন হলো অক্ষয় কুমার এই দিকে আর আসেননি। হাসতে হাসতে বললেন, গ্রন্থকার মহাশয়, আর গোয়েন্দাগিরি করার শখ আছে? আবার খুন নাকি? আরে শখ আছে কিনা আগে বলুন। না, মাফ করুন, একটাতেই যথেষ্ট শখ মিটে গিয়েছে। একটাতেই? আর প্রতিদিন আমাদের এই কাজ করতে হচ্ছে। যার যে কাজ তার তাই ভালো লাগে। শুনুন শুনুন, রানীর গলির খুনটা নিয়ে একখানা উপন্যাস লিখুন। আপনার অনুগ্রহে এ অভাগার নামটাও সেই সাথে অমর হয়ে যাবে। উপন্যাসের চেয়েও ব্যাপারটা রহস্যময়। তবে কি নায়িকার অভাব নাকি? সে অভাব নেই। গঙ্গার মতো নায়িকা আর যমুনা দাসের মতো নায়ক, উপন্যাস কি ভালো দাঁড়াবে? চরিত্রের সৌন্দর্য চাই। আরে আপনার উপন্যাসে ওরা নায়ক নায়িকা হলে চলবে কেন? কেন, আর কে হবে? বটে, নায়িকা যমুনা আর নায়ক মহাশয় স্বয়ং। আপনার তো সবসময় উপহাস। যমুনার বিয়ে হচ্ছে। কার সঙ্গে? আমি একটা ভালো পাত্র ঠিক করেছি। এরই নাম কি আপনাদের উপন্যাসের নিঃস্বার্থ প্রেম? আপনার ঠাট্টার জ্বালায় আমি অস্থির। তবে আর কিছু বলবো না। শুধু এই গরিবকে অমর করছেন কিনা সেইটুকু বলুন। কিরকম? আরে এই রানীর গলির খুন সম্পর্কে একটা ডিটেকটিভ উপন্যাস লিখে। অবশ্যই আমি এই বিষয়টা লিখছি। এটা সত্যি ঘটনা হলেও উপন্যাসের চেয়েও বিস্ময়কর। সব তো এখনো শোনেননি। আর কি আছে? তাই তো বলতে এসেছি, হুজুরিমলদের গদিতে আর একটা চুরি হয়েছে। আবার চুরি? কে চুরি করলো? তাই বের করবার জন্য গোয়েন্দা প্রয়োজন। শখ থাকে তো আরেকবার উঠে পড়ে লাগতে পারেন। কত টাকা চুরি গিয়েছে? সেই 10,000 টাকা। কিছু সন্ধান পেলেন? এবার আর আগের মতো কষ্ট পেতে হয়নি। তবে চোর ধরা পড়েছে? না, সরে পড়েছে। কে সে? উমিচাঁদ নয় তো? আরে না, স্বয়ং ললিতা প্রসাদ। ললিতা প্রসাদ? আশ্চর্য, নিজের টাকা নিজে কি চুরি করে? এইরকম প্রায়ই হয়। আর একজন এতদিনে সত্যি সত্যি সরেছে। সে আবার কে? আপনার গঙ্গা। আমার গঙ্গা? এই আপনার উপন্যাসের। আমাকে সবটা খুলে বলুন।
গুণবান ললিতা প্রসাদের কাঁধে গঙ্গাদেবী বহুকাল ধরেই অধিষ্ঠান করছিলেন। বিশেষত যমুনা দাস প্রবাসে গেলে পুরো মাত্রায় তাকেই ভর করে থাকতেন। তা তো আগেই শুনেছিলাম। হ্যাঁ, আর এদেশে তো থাকা চলে না, ক্রমেই দেশটা অত্যাধিক উষ্ণ হয়ে উঠছিল। তাই ললিতা প্রসাদ বাপের সিন্ধুকে যা কিছু ছিল নিয়ে গতকাল রাত্রে লম্বা দিয়েছে। গঙ্গাও তাহলে তার সঙ্গে গিয়েছে? হ্যাঁ, এবার সত্যি সত্যি একজনের সঙ্গে গিয়েছে। ভগবান আমাদের মতো গরিবদের ত্রাণ করলেন। কেন? কেন? এই শহরে থাকলে লক্ষ্মী আরো কত লীলা খেলা করতেন, আর আমাদের প্রাণান্ত হতো। ললিতা প্রসাদের বাপ কি করছেন? প্রথমে পুলিশে খবর দিয়েছিলেন, কিন্তু যখন তিনি শুনলেন যে তার গুণবান পুত্রেরই কাজ, তখন মোকদ্দমা তুলে নিয়েছেন। নয়তো আমাদেরকেই দেশে বিদেশে ছুটোছুটি করে বেড়াতে হতো আর কি। কোথায় গিয়েছে? কোনো সন্ধান পেলেন? হুজুরি মলেরই পথানুসরণ করেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি তারা বম্বের দুখানা টিকিট কিনেছে। বোম্বেবাসীদের ওপরে মায়া হচ্ছে। কেন? গঙ্গার মতো রত্ন সামলানো কি সাধারণ ব্যাপার? বম্বের পুলিশ ত্রাহি ত্রাহি ডাক ছাড়বে। অন্তত আপনাকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়িয়েছিল। স্বীকার করি 2000 বার। উপন্যাসখানা লেখা হলে খবর চাই বলে অক্ষয় কুমার হাসতে হাসতে উঠে নগেন্দ্রনাথের সাথে করমর্দন করে চলে গেলেন। মহিলা মাত্রকেই তিনি দেবী ভাবতেন। সেই মহিলাদের মধ্যে গঙ্গার মতো মহিলা আছে দেখে নগেন্দ্রনাথ প্রাণে নিদারুণ কষ্ট পেলেন। 3-4 দিন পরে একদিন অক্ষয় কুমার আবার এলেন। হাসতে হাসতে বললেন, উপন্যাসের উপসংহার হয়নি তো? কেবল আরম্ভ করেছি। ভালোই হয়েছে। কেন? আরে, লেখা শেষ হয়ে গেলে উপসংহারটা কাটাকুটি করতে হতো। কেন? আবার কি হয়েছে? যমুনা দাসকে ফাঁসি কাঠ নিল না। কেন? এমন মহাপাপীকে ফাঁসি কাঠও নিতে নারাজ হলো। কেন? কি হয়েছে? কাল রাতে কলেরায় তার মৃত্যু হয়েছে। ভগবান তাকে নিজের দরবারে সাজা দিতে নিয়ে গিয়েছেন। এরকম লোকের সেখানেও বোধহয় উপযুক্ত শাস্তি নেই। রানীর গলির খুন অবলম্বন করে শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বাবু একটি উপন্যাস প্রকাশ করলেন। 2 দিনের মধ্যে প্রথম সংস্করণের 2000 বই নগেন্দ্রনাথের হাত থেকে ফুরিয়ে গেল। শহরের প্রধান প্রধান বই বিক্রেতারা যতদিন বই ছাপা চলছিল ততদিন অস্থির হয়ে উঠেছিলেন। এরপর বই প্রকাশ হওয়া মাত্র তাঁরা যার যত সংখ্যক আবশ্যক নিয়ে গেলেন। 2-3 মাসের মধ্যে সকলের সমস্ত বই বিক্রি হয়ে গেল। এখন নগেন্দ্রনাথ বাবু অত্যন্ত উৎসাহের সাথে দ্বিতীয় সংস্করণ ছাপাতে আরম্ভ করলেন। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শেষ খেলা। গল্পকার 5 কড়ি দে। গল্প পাঠে এবং লোক আমি সায়ন, অক্ষয় সুপ্রিয়, নগেন্দ্রনাথ রূপঙ্কর, অমিচাঁদ সুরজিৎ, যমুনা দাস পার্থ, গঙ্গা শ্রাবস্তি, হুজুরিমল সূর্য, রঙ্গিয়া অঙ্কিতা। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবে।